সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে শুভ সন্ধ্যা। আহ এইচডি এইচডি হোমিও মেডিকেল একাডেমিতে আজকের এই সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ষের অর্গাননের আলোচনার অংশ বা সেশন। গত সপ্তাহে আমরা প্রথম আলোচনা শেষ করেছি। আমরা শুরু করেছিলাম 83 অ্যাফোরিজম দিয়ে। তো গত সপ্তাহে আমরা 83, 84 এবং 85 আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা পরবর্তী আলোচনার দিকে অগ্রসর হব। তো আমি একটু জানিয়ে রাখি যে আজ আমি একটা ব্যক্তিগত প্রয়োজনে একটু ঢাকার বাইরে অবস্থান করছি। যে কারণে মোবাইল থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এখন আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মোবাইলে যখন ডাটা অন থাকে, যদি কোনো ফোন আসে অনেক সময় ডাটাটা ওই সময় বন্ধ হয়ে যায় এবং ডিসকানেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমার দাপ্তরিক খুব জরুরি ফোন না হলে আমি রিসিভ করব না। কোনো কারণে যদি ডিসকানেক্টেড আমি হয়ে যাই, আপনারা কাইন্ডলি একটু অপেক্ষা করবেন। আমি উইদিন শর্ট টাইম আমি আবার জয়েন করব। আর যেহেতু একটু ঢাকার বাইরে নেট প্রবলেম হতে পারে, যদি কোনো রকম কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন তাহলে কাইন্ডলি সেটা আমাকে জানাবেন। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কি স্পষ্ট? স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। আমি গত সপ্তাহে যে যারা ছিলেন আমি সবাইকে গতদিন আর কি ওইভাবে নোটিস করতে পারিনি। তো জানি না গত সপ্তাহে কেউ ছিলেন কিনা। যদি থেকে নাও থাকেন, যেহেতু আমাদের এটা একেবারেই ইনিশিয়াল স্টেজে রয়েছে আমাদের এই কার্যক্রমটা। তো অনেকেই নতুন যোগদান করছেন, বা যদি গত সপ্তাহে কেউ থেকেও থাকেন, আমি সবার জ্ঞাতার্থেই একটা বিষয় জানিয়ে আমি শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা সাধারণত আলোচনাটা যেটা করছি সেটা হচ্ছে যে গতানুগতিক যে গুরু শিষ্যের ধারা সেখান থেকে বেরিয়ে আমরা চাচ্ছি যে আমরা যেন আমাদের এখনকার শিক্ষা তো হয়ে গেছে আগের মতন ওরকম না যে শিক্ষক শেখাবেন আর স্টুডেন্ট শুধু শিখবেন। এখন কিন্তু ইনফরমেশন শেয়ারিং হয়। তো আমার কাছে কিছু ইনফরমেশন আছে, সেটা আমি শেয়ার করব। আপনাদের কাছেও অনেক তথ্য থাকতে পারে, সেটাও আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। আমার এই কথা বলার তাৎপর্য হচ্ছে এইটা যে ক্লাস চলাকালীন সময়ে শুধু আমি একা কথা বলবো এটা নয়, আপনাদের সাথে আপনাদের কাছ থেকেও আমি উত্তর আশা করব, অর্থাৎ কন্ট্রিবিউশন আশা করব। আশা করছি আপনার আমাদের ক্লাসটা অনেক প্রাঞ্জল হবে। তো আমার ক্লাসে কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন টোটাল যে ক্লাসটা আমি পরিচালনা করে থাকি, শেষে যে প্রশ্নোত্তর পর্বটা থাকে সেটা দুটি সেশন থাকে। একটা হচ্ছে আপনাদের আমার আলোচনার সাপেক্ষে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেইটার একটা প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ তখন আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আর দ্বিতীয়টি হচ্ছে আজকের আলোচনার থেকে আমি কতগুলো প্রশ্ন রাখবো, সেইটা আপনারা তখন উত্তর দিবেন। অর্থাৎ আমি চাই আপনারা যেমন টোটাল আলোচনাতে অংশগ্রহণ করবেন, আর অংশগ্রহণ করলেই শেষে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। খুবই সহজ। এখন গত সপ্তাহে আমার ক্লাসে কেউ কি উপস্থিত ছিলেন? আজকে সংযুক্ত যারা হয়েছেন তাদের মধ্যে কেউ কি ছিলেন? একটু কথা বলবেন কাইন্ডলি। যদি কেউ সংযুক্ত থেকে থাকেন গত সপ্তাহে আমার ক্লাসে, তাহলে হ্যান্ড রেজ করলেও হবে। আচ্ছা, সম্ভবত আপনারা সকলেই নতুন, তো সমস্যা নাই। আমরা সামনের দিকে আগাই। আহ, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আর স্ক্রিন শেয়ার মোবাইল থেকে করলে সম্ভবত ক্যামেরাটা তখন বন্ধ হয়ে যায়। আমার স্ক্রিনটা দেখা গেলে আপনারা কাইন্ডলি একটু আমাকে বলবেন যে হ্যাঁ দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার।
তো আমি আছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। আমি ডাক্তার চিরঞ্জীব মণ্ডল। আমি যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে ডিএসএমএস কমপ্লিট করেছি এবং এখন ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস করছি। তো আহ, আমি যেভাবে সাজিয়েছিলাম গত সপ্তাহে আমরা যে আলোচনাটা করেছি সেই আলোচনাটার একটা পূর্ব আলোচনার থাকা প্রয়োজন এবং সেইটা দিয়েই শুরু করব। যেহেতু আপনারা নতুন, অবশ্যই এই আলোচনাটা আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আমরা গত সপ্তাহে দ্বিতীয় বর্ষের বাংলাদেশের ডিএসএমএস কোর্সের যে সিলেবাস, সেই সিলেবাসের যে বিভক্তিটা রয়েছে প্রত্যেকটা ইয়ার ভিত্তিক, সেই ইয়ার অনুযায়ী আমাদের দ্বিতীয় বর্ষে 83 থেকে আমাদের আলোচনাটা শুরু হয়েছে। তো গত সপ্তাহে আমি পূর্বে বলেছি 83, 4, 5 আমি আলোচনা করেছি। তো আসুন আজকের আলোচনায় ঢোকার আগে আমরা প্রথমে একটু জেনে নিই কি ছিল 83 আলোচনায়। যদি 83 অ্যাফোরিজম 83টা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা সেখানে দেখতে পারবো স্যার হ্যানিম্যান আমাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন। কেন দিচ্ছেন? রোগীলিপি প্রণয়নের লক্ষ্যে। এবং এই রোগীলিপি প্রণয়নের লক্ষ্যে আমাদের এমন কিছু নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনায় চিকিৎসকের খুব গুরুত্বপূর্ণ কতগুলো গুণাবলীর কথা উনি তুলে ধরেছিলেন। সেই গুণাবলী নিয়ে গত আলোচনায় আমাদের ব্যাপক ভাবে আমরা সেটা আলোচনা করেছি। কি ছিল সেই আমাদের গুরুত্বপূর্ণ গুণাবলী? সেখানে প্রকৃত অর্থে দুইটা গুণাবলী উনি বলেছেন। একটা ছিল কুসংস্কার মুক্ত মন। অবশ্যই হোমিও চিকিৎসককে কুসংস্কার মুক্ত মন থাকতে হবে। এবং আরেকটা ছিল তাকে অবশ্যই তার যে ইন্দ্রিয় শক্তি আছে সেই ইন্দ্রিয় শক্তি অটুট ব্যবহার করতে হবে, সম্পূর্ণরূপে কর্মক্ষম রাখতে হবে। এইটা আবার কেমন? কুসংস্কার মুক্ত মনটা কি? আমরা গতদিন দেখেছি কুসংস্কার মুক্ত মন মানুষের সেই একটা মনের অবচেতন অবস্থা যেখানে সে কোনো রকম বৈজ্ঞানিক যুক্তি বা বাস্তবধর্মী কোনো কিছু না চিন্তা করে নিজের একটা অন্ধবিশ্বাস থেকে কিছু একটা সে প্রতিষ্ঠা করতে চায়। তা আমাদের হোমিওপ্যাথিতে এটা কিভাবে কাজে লাগবে? কেন হ্যানিম্যান আমাদেরকে সেটা পরিহার করতে বলেছিলেন? আমরা দেখেছিলাম যে সেখানে ছিল ভয়, ঘৃণা, লোভ, লজ্জা, এই যে কতগুলো গুণাবলীর কথা বলা হয়েছিল সেগুলো বিশদ ব্যাখ্যা ছিল। আজকে শুধুমাত্র এগুলো একটু ধারণা দিয়ে যাচ্ছে। এগুলো মুক্ত থাকতে হবে। আমাদের বলা হয় পঞ্চেন্দ্রিয়, নাক, কান, চোখ, মুখ, জিহ্বা, এর বাহিরে সবকিছু সমন্বয়ে আমাদের কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যেটা দিয়ে আমরা একটা রোগীকে পর্যবেক্ষণ করি। এবং হ্যানিম্যান 83 অ্যাফোরিজমে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার একটা সার কথা হচ্ছে এটা: আপনি যত বিজ্ঞ ডাক্তারই হন না কেন, যদি এই অ্যাফোরিজমে উল্লেখিত এই গুণাবলীগুলো আপনি যদি অর্জন করতে ব্যর্থ হন, তাহলে আপনার চিকিৎসা কার্যটা বিফল হতে পারে। অর্থাৎ আপনি যতই জানুন না কেন, এইখানে আপনার ঘাটতি থাকলে সেটা আপনার কিন্তু উদ্দেশ্য সফল করাটা আপনার জন্য কষ্টদায়ক হবে বা আপনি ব্যর্থ হতে পারেন। এবং উনি বলেছেন এটা এক একটা ডাক্তার বা এক একটা মানুষ ভেদে এক এক রকম হবে। অর্থাৎ কারো, আপনার হয়তো ভয় থাকবে, আমার হয়তো লজ্জা থাকবে। তাহলে যার যেটা প্রয়োজন হ্যানিম্যান স্যার এখান থেকে সেটাই তাকে রিসিভ করতে বলেছেন। আচ্ছা, 84 কি ছিল? 84 ছিল আমরা যে রোগীকে এই গুণাবলীগুলো অর্জনের পরে যখন আমাদের আমরা চেম্বারে বসি, একটা রোগী যখন আমাদের কাছে আসেন, সেই মুহূর্তে যখন উনি ঢুকছেন তখন থেকে 84 কার্যক্রম শুরু হয়। কেন? কারণ এতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা রোগীকে তখন পর্যবেক্ষণের জন্য উপযুক্ত হই। এই পর্যবেক্ষণটা আমরা যখন সম্পন্ন করি, অর্থাৎ রোগী কিভাবে চেম্বারে ঢুকছে, কিভাবে বসছে, কিভাবে আচরণ করছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের তখন অবজারভেশন ওই গুণাবলীর সাপেক্ষে আমাদের কিন্তু তৈরি হয়ে যায়। তো এইটা আমরা কিভাবে করব? রোগী এসে যখন তার কষ্টগুলোর কথা বলবে, অবশ্যই তাকে আমরা বাধাহীনভাবে তাকে কথা বলতে দিব এবং উনি যে যে ভাষায় যেভাবে করে বলছেন সে ভাষায় আমরা সেভাবে করে নোট করব। তো এটা নিয়েও ব্যাপক আলোচনা গতদিন হয়েছে, শুধু আমরা মূল থিমটা মাথায় রাখি। এবং আলোচনা শুরুতেই আমরা ওই পেশেন্টকে বলে দিব যে উনি যেন ধীরে ধীরে বলেন, যেন আপনি প্রয়োজনীয় কথাটুকু লিখে নিতে পারেন। আচ্ছা, এবং 85 কি ছিল? বর্ণিত কষ্টসমূহ যে আপনি লিখলেন, কি প্রক্রিয়ায় লিখবেন সে ব্যাপারে হ্যানিম্যান স্যার বলে গেছিলেন। সেটা 85 ওটা আপনাকে বলেছিলেন হ্যানিম্যান স্যার সত্রে সত্রে লেখার জন্য, অর্থাৎ একটা প্যারা প্যারা করে লেখার জন্য। হয়তো অনেকগুলো কষ্ট বলছে, প্রত্যেকটা কষ্টেরই তো পূর্ণাঙ্গ সিমটম যখন আপনি নিবেন
তখন অনেক কথা লাগবে, যেটা হয়তো রোগী বলেনি, সেটা আপনি পরবর্তীতে বলতে পারে, সেটা আপনি নোট করে যেন পাশেই লিখতে পারেন, অথবা আপনার ইনকোয়ারিতেও আসতে পারে। আপনি যখন ইন্টারোগেট করবেন তখন সে তথ্যগুলো আসতে পারে। তো এই ছিল মূলত আমাদের গত দিনের সূত্র সার কথা। আজকে আমরা আলোচনা করতে চলেছি 86, 7 এবং 88। তা আমি যেটা করেছিলাম যে গত ক্লাসে যেটা আলোচনা হয়েছিল সেইটা সাপেক্ষে আমি কিন্তু পূর্ব জ্ঞান যাচাই সেই লক্ষ্যে আমি কতগুলো প্রশ্ন রেখেছিলাম। সেটা হচ্ছে গত সপ্তাহে যে সমস্ত স্টুডেন্ট ছিলেন, যদি ওনারা কেউ থাকেন উত্তর দিবেন, না থাকলে আমি আজকে জাস্ট উত্তরগুলো দেখিয়ে যাচ্ছি। আমাদের এগুলো করার উদ্দেশ্য যেন আপনারা শুধু ক্লাস করেই মানে ক্লাস ডিপেন্ডেন্টই শুধু হয়ে থাকবেন এটা নয়, আপনারা নিজেরা যেন স্টাডি করেন। তো আমি সেখানে প্রথম প্রশ্নটা রেখেছিলাম, এটা এই প্রশ্নগুলো হচ্ছে গত ক্লাসের আলোচনা সাপেক্ষে। চিকিৎসকের কোন কোন গুণাবলী না থাকলে বিজ্ঞ চিকিৎসকও ব্যর্থ হতে পারেন? আপনারা কেউ কি বলতে পারবেন আজকে যারা উপস্থিত আছেন? চিকিৎসকের কোন কোন গুণাবলী না থাকলে বিজ্ঞ চিকিৎসক ব্যর্থ হতে পারেন? অবশ্য আমি একটু আগে যে আলোচনা করেছি তার ভিতরেও কিন্তু কথাগুলো ছিল। আচ্ছা, আমরা আগাই। সেটা হচ্ছে একটা কুসংস্কারমুক্ত মন ও অটুট ইন্দ্রিয় ব্যবহার। আচ্ছা, এরপরে এটা কত নম্বর সূত্রে ছিল? 83-তে। রোগী লিপি প্রণয়নের পূর্বে রোগীর কষ্টসমূহ কিভাবে বর্ণনা করার নির্দেশ দিতে হবে ধীরে ধীরে, যেটা আমি বলেছি একটু আগে। রোগী যখন তার কষ্টের কথা বর্ণনা করবেন তখন চিকিৎসকের করণীয় কি? বাধাহীনভাবে রোগীকে বলতে দেওয়া, এবং কখনো যদি রোগী বর্ণনা ভিন্ন দিকে ধাবিত হয়, রোগীকে পুনরায় মূল প্রসঙ্গে ফিরিয়ে আনা এবং রোগী পর্যবেক্ষণ করা। এটা হচ্ছে চিকিৎসকের করণীয় যখন সে তার কষ্টের কথা বর্ণনা করবে। এই বিষয়টা কত নম্বর সূত্রে ছিল? এটা ছিল 84-এ। রোগীর বর্ণিত কষ্টসমূহ চিকিৎসক কিভাবে লিখবেন সেটাও আমি একটু আগে আলোচনা করেছি ছত্রে ছত্রে। এই নির্দেশনাটি কত নম্বর সূত্রে দিয়েছিলেন হ্যানিম্যান স্যার? এটা দিয়েছিলেন 85-এ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি স্মুথলি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আসুন আমরা তাহলে আজকের আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে 86-তে। তো আমরা আজকের আলোচনা থেকে আমরা কি জানতে পারবো? আমরা গত 3টা সূত্রের যে প্রস্তুতি নিলাম, অ্যানিম্যান স্যার যেভাবে নির্দেশনা দিলেন, সেই নির্দেশনার পরবর্তী ধাপগুলো হচ্ছে আজকের আলোচনা। সেখানে কি আছে? রোগী কষ্টভোগের বর্ণনার পরবর্তীতে চিকিৎসকের কার্যক্রম। এবার আমরা কিন্তু রোগীর কষ্টগুলো শুনেছি, ছত্রে ছত্রে লিখেছি। কিভাবে লিখেছি তার আগে আমাদের যে কুসংস্কারমুক্ত মন এটা তৈরি করেছি, আমাদের ইন্দ্রিয় শক্তিকে কাজে লাগিয়ে পর্যবেক্ষণ করেছি এবং তার কষ্টগুলো আমরা হ্যানিম্যানের নির্দেশনা অনুযায়ী আমাদের নোট করেছি। এর পরবর্তীতে আমাদের কার্যক্রম সেটা সম্পর্কে আজকের আলোচনাতে আমরা জানতে পারবো। আরো কি জানতে পারবো? চিকিৎসকের অনুসন্ধান প্রক্রিয়া এবং অনুসন্ধানের জন্য জ্ঞাতব্য বিষয়। আমরা কিভাবে অনুসন্ধান করব সেই বিষয়টি আমরা জানবো, এবং এইটার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের সামনে রয়েছে। আচ্ছা, কি এর পরবর্তীতে আমরা জানবো চিকিৎসকের প্রশ্ন করার কৌশল ও সতর্কতা। এইবার আপনার পালা। অর্থাৎ এইখানে এই পর্যন্ত রোগী যা কিছু বলেছে আপনি চুপচাপ থেকে সবকিছু অবজার্ভ করেছেন। আপনি শুধুমাত্র তখনই কথা বলেছেন যখন দেখেছেন কোনো পেশেন্ট তার মূল আলোচনা থেকে অন্যদিকে ধাবিত হচ্ছে, তখন তাকে আবার মূল প্রসঙ্গে ফিরিয়ে এনেছেন। তো সঙ্গত কারণে এখানে আপনি কিভাবে প্রশ্ন করবেন সেইটার কৌশলটা আমরা এই সূত্রগুলোর মাধ্যমে জানতে পারবো, এবং সেই ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা সম্পর্কে আমরা জানবো। এরপরে রয়েছে চিকিৎসকের রোগীর তথ্য সংগ্রহের জন্য অধিকতর কৌশলসমূহ। আপনি এত কিছু মেনটেন করার পরেও আরো কিছু বিশেষ মুহূর্ত বা বিশেষ ক্ষেত্র থাকে, সেই সময় আপনি কিভাবে নিজেকে পরিচালিত করবেন সেই বিষয়টা আমরা জানতে পারবো। তো আসুন আমরা প্রথমেই প্রবেশ করলাম অ্যাফোরিজম নাম্বার 86। এখন অ্যাফোরিজম নাম্বার 86-এ কি আছে? আমি গতদিনই বলেছি পুঁথিগত এই যে লেখাগুলো এগুলো পড়তে হবে যতটা না, তার থেকে বেশি কিন্তু বিষয়টা উপলব্ধি করতে হবে। তা আসুন আমরা আগে এটার
আলোচনাটা একটু করি, পরে আমরা পড়বো যে এই সূত্রে কি বলেছে। অ্যাকচুয়ালি এই সূত্রটাতে আমরা জানতে পারবো যে আহ, মানে আমরা দেখব যে রুগী তো আমাদের কাছে সবকিছু বর্ণনা করলেন, এরপরে আমরা কি করব? প্রথম নির্দেশনা দিচ্ছেন স্যার যে আমরা রুগীকে তার কষ্টের কথাগুলো যেভাবে উনি বর্ণনা করেছেন আমরা তো সেভাবে লিখেছি, এখন সেইটাকে আমরা পাঠ করে তাকে আবার শোনাবো যে আপনি এটা এটা বলেছেন। ঠিক আছে, এইটা আমরা তাকে আবার পুনরায় শোনাবো। দ্বিতীয়ত কি, যে আহ, এই যে আমরা তাকে পাঠ করে শোনাবো, অনেক কিছুই তো তখন সে মিসিং থাকবে, তার ইনফরমেশন এটা সাধারণত থাকে, বা সে বলে গেলেও সেটাকে আরো বেশি পূর্ণাঙ্গতা আনার জন্য আমরা তাকে তখন অনুসন্ধান করব। তো মূল বিষয়টা আমাদের কিন্তু এখানে এই দুইটা জিনিস আমরা এখান থেকে জানবো, যে আমরা প্রথমে কি করব, যে তাকে পাঠ করে শোনাবো যে এই উনি কি কি বলেছেন। দেখুন এই সূত্রটা যখন আমরা পড়বো, ভিতরে ঢুকবো, তখন দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি। তো প্রশ্নটা, এই প্রশ্নগুলোর সাথে দেখবেন যে আরো অন্যান্য অনেক কিছু যুক্ত হয়ে যাবে, লিঙ্কেজ তৈরি হবে। কেমন? সেই প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা দেখব যে আমাদের লক্ষণ কত রকম হতে পারে। আর যখন এই লক্ষণগুলো সম্পর্কে জানবো, তখন এই লক্ষণের কিন্তু আরেকটা রূপ যেটা আমরা রেপার্টরিতে করি, সেই রুব্রিকগুলোও কিন্তু এর সাথে রিলেভেন্ট। মানে আমরা রুব্রিক এবং লক্ষণগুলো পাশাপাশি আলোচনা করলে হবে কি, এই সূত্রটার মূল থিমটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো আসুন সূত্রটা আমরা একটু প্রথমে একবার পড়ি। কি বলছেন হ্যানিম্যান স্যার এখানে? এখানে বলছেন, when the narrators have finished what they would say of their own accord, অর্থাৎ ন্যারেটর্স মানে বর্ণনাকারী, যিনি এখানে বর্ণনা করেছেন, মানে রুগী বা রুগীর যারা সেবাকারী বা রুগীর গার্ডিয়ান, তাদের কথাগুলো যখন শেষ হবে, দ্য ফিজিশিয়ান দেন রিভার্টস টু ইচ পার্টিকুলার সিমটম অ্যান্ড এলিসেট মোর প্রিসাইজ ইনফরমেশন রেসপেক্টিং ইন ইট ফলোইং ম্যানার, অর্থাৎ এইখানে নিম্নে উল্লেখিত যে পদ্ধতিটা বলা হচ্ছে এইভাবে করে প্রথমত সেটা বর্ণনা করব, রিভার্স মানে পুনরায় তাকে পড়ে শোনানো, এবং পরবর্তীতে কি আমি আরো ইনফরমেশনের জন্য, যথাযথ ইনফরমেশনের জন্য, সেই ইনফরমেশনগুলো বের করে আনার জন্য আমরা নিচের উল্লেখিত পদ্ধতি অনুযায়ী প্রশ্ন করব। আচ্ছা, এরপরে কি বলছেন, হি রিডস ওভার দ্য সিমটম অ্যাজ দে ওয়ার রিলেটেড টু হিম ওয়ান বাই ওয়ান, অর্থাৎ ওনাকে একটার পর একটা যেভাবে বর্ণনা করছিলেন সেটা আবার আমরা তুলে ধরবো। অ্যান্ড অ্যাবাউট ইচ অফ দেম হি ইনকোয়ার্স, অর্থাৎ উনি অনুসন্ধান করবেন, ইনকোয়ার করবেন ফর ফার্দার পার্টিকুলার, আরো কোনো তথ্যের জন্য বা আরো কোনো বিষয়ের জন্য। দ্যাট ইজ, এইবার উনি আসছেন যে কি হতে পারে সেটা। দেখুন আমি সূত্রগুলিতে কতগুলো ওয়ার্ড আলাদাভাবে মার্কিং করছি, যেগুলো লাল কালার এগুলো হচ্ছে কিওয়ার্ড, আর যেগুলো ব্ল্যাক কালারে বোল্ড করছি এটার উদ্দেশ্য হচ্ছে এটা, যেহেতু সূত্রটা এভাবেই লেখা আছে বরিশ স্যারের বইয়ে, আমাদের যেন ওই প্রশ্নটা আইডেন্টিফাই করতে পারি। আসলে ওই এই জন্য শুরু শব্দটা আমি একটু কালো করে রাখছি যাতে বুঝতে পারি। আচ্ছা, এখানে কি রয়েছে প্রথমে, অ্যাট হোয়াট পিরিয়ড ডিড দ্য সিমটম অকার, অর্থাৎ কখন এটা এই লক্ষণটি কখন দেখা দিয়েছিল বা দেখা দেয়। ওয়াজ ইট প্রিভিয়াস টু টেকিং দ্য মেডিসিন হি হ্যাড হিটারটো বিন ইউজিং, অর্থাৎ এই মেডিসিন খাওয়ার আগে উনি হয়তো কোনো মেডিসিন খেয়ে এসেছিলেন, তার আগে কি এটা ছিল। উইলস টেকিং দ্য মেডিসিন, অথবা এর পূর্বে এটা ছিল কিনা। তো এরপরে বলছেন কি, যে হট হোয়াট কাইন্ড অফ পেইন, কি ধরনের ব্যথা, দ্যাট সেন্সেশন এক্স্যাক্টলি, অর্থাৎ তার অনুভূতিটা মানে ব্যথা যদি থাকে সেটা কি ধরনের, এক্স্যাক্টলি ওই অনুভূতিটা আমাদের নিতে হবে। ওয়াজ ইট দ্যাট অকার্ড অন দ্য স্পট, অর্থাৎ এই এই স্থানে কি এটা হয়েছিল, অর্থাৎ রোগী আপনার কাছে কোনো কিছু বর্ণনা করলেন, আপনি আবার সেটা এইভাবে তার কাছে জিজ্ঞাসা করবেন। হোয়ার ওয়াজ দ্য প্রিসাইজ স্পট, অর্থাৎ একদম যথাযথ স্থানটা কোথায়, আপনার কোথায় এই ব্যথাটা হয়েছিল বা এই কষ্টটা হয়েছিল। এখানে ব্যথা বলছেন স্যার, কিন্তু এটা কিন্তু অন্য কিছু হতে পারে, শুধু ব্যথা না, যন্ত্রণা হতে পারে, জ্বালা হতে পারে, অনেক কিছুই হতে পারে। ডিড দ্য পেইন অকার ইন ফিটস বাই ইটসেলফ অ্যান্ড ভ্যারিয়াস টাইম, এটা কি নিজে নিজেই হয়ে থাকে বা মাঝে মধ্যেই হয়, অর ওয়াজ ইট কন্টিনিউড উইদাউট ইন্টারমিশন, অর্থাৎ কিছুদিন বিরাম দিয়ে দিয়ে এটা আবার হয় কিনা, অর
ওয়াজ ইট কন্টিনিউ উইদাউট ইন্টারমিশন? ও, এটা বিরামহীন ভাবে হয় কিনা সেটা বলো। হাউ লং ডিড ইট লাস্ট? এটা কতদিন স্থায়ী হয়? অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে অর নাইট অ্যান্ড ইন হোয়াট পজিশন অফ দ্য বডি ওয়াজ ইট ওর্স? আচ্ছা, এটা দিনে বা রাতে কখন দেখা দেয়, অথবা শরীরের কোন ভঙ্গিমাতে এটা সব থেকে বেশি কষ্ট দেয়, অথবা এটা সবসময় একদম সম্পূর্ণ হারিয়ে যায়? হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট নেচার অফ দিস? এটার প্রকৃত চেহারাটা কি বা এটার ধরনটা কি? অ্যান্ড হোয়াট ইভেন্ট অর সার্কামস্টেন্স মেনশন ডিসক্রাইবড ইন প্লেইন ওয়ার্ড? এটা মানে খুব সহজভাবে এটাকে আমাদের এটা নিতে হবে। আচ্ছা, এখানে যে কথাগুলো আমি লিখেছি, কিওয়ার্ড গুলো যেমন রিভার্ট, এলিসাইট, এগুলো কিন্তু আমার কথার ভিতরে চলে এসেছে। এখন আমরা এই পাশের বাংলাটাও আমি রেখেছি, এটা হরিমন স্যারের যে অর্গানন আছে সেই বই থেকে নেওয়া। তো এই যে বাংলাটা প্রত্যেকটা বাক্যেরই কিন্তু এখানে বাংলাটাও আমি দিয়েছি আপনাদের সুবিধার্থে। তা আমরা যদি এই সূত্রটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখুন তো এখানে আমরা কি পাচ্ছি। আমরা প্রথমত পেয়েছি যে আমাদের করণীয়টা কি, সেটা হচ্ছে যে আমরা পুনরায় তাকে পাঠ করে শোনাবো। এটা একটা বিষয় আমাদের কাছে রয়েছে। দ্বিতীয়ত দেখ, এই যে প্রশ্নগুলো স্যার যে প্রশ্নগুলো দিয়েছেন, শুধু কি এই প্রশ্নগুলোই হতে পারে? কেউ একজন বলুন তো, যে একজন পেশেন্ট এসে আমাদেরকে তার কষ্টের কথাগুলো বলেছেন, তারপরে স্যার এই সূত্রে কতগুলো প্রশ্নের অবতারণা করেছেন। উনি বলছেন যে আমরা এইভাবে করে ইনকোয়ারি করতে পারি। আপনাদের মধ্যে কেউ একজন একটু বলুন যে আমরা স্যারের নির্দেশনা মোতাবেক যে প্রশ্নগুলো আছে এটা তো থাকবেই, কিন্তু শুধুমাত্র কি এই প্রশ্নগুলো করলে একটা কেসের পূর্ণাঙ্গ রূপ আসবে? কেউ কি বলতে পারবেন? হ্যালো? আচ্ছা, আমার মনে হয় আপনারা কি সংযুক্ত আছেন? স্যার আছে স্যার, জি। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে এটা কি শুধু এই প্রশ্নগুলো করলেই হবে নাকি আরো কিছু থাকতে পারে? যাই হোক, আমরা আলোচনা কন্টিনিউ করি। শুধুমাত্র এই প্রশ্নগুলো করলে কিন্তু হবে না। অর্থাৎ এই প্রশ্নগুলো স্যার কিন্তু একটা নমুনা দিয়েছেন যে এই ধরনের প্রশ্ন আপনাকে করতে হতে পারে। আপনাদের সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটা প্রশ্নেরই যে বাংলা অংশটা সেটাকে আলাদাভাবে এনেছি। কেন এনেছি? এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নই ভেঙে ভেঙে দেখব যে আসলে প্রত্যেকটা প্রশ্ন আমাদের কি বলতে চাচ্ছে। দেখুন, প্রথমে ছিল কোন সময়ে লক্ষণটি দেখা দেয়। তো এইটা কিন্তু আমাদের দেখেন এই প্রশ্নটা বা এই লক্ষণটার ধরনটা কি যদি বিবেচনা করি, দেখা দেয় মানে কি ওই সময় সে বাড়তেও বাড়ে, নিশ্চয়ই বাড়ে, কারণ ওই সময় কষ্টটা দেখা দেয়। এই আমাদের হোমিওতে কিন্তু সরি, একটা বড় বিষয় রয়েছে যে র্যাশ বৃদ্ধি। তো র্যাশ এই জন্য আমি এটা পাশে রেখেছি যে এই প্রশ্নটা কিন্তু মডালিটির আয়তে পড়ে। তো এটা কি ধরনের মডালিটি? টাইম মডালিটি। আচ্ছা, রোগী এই পর্যন্ত যে ঔষধ সেবন করছেন, এই যে জিনিসটা, এই লক্ষণটা কি তার পূর্বে ছিল, অথবা সেবাকালীন সময়ে কি এটা দেখা দিয়েছে? এখানে কি নির্দেশ করছে? এটা কিন্তু কারণ, যে ওষুধ খাওয়ার পরে অনেক অনেক কিছু হতে পারে। এই জন্য আমি পাশে মন্তব্যে লিখেছি মিস ইউজ অফ মেডিসিন, অথবা কোনো কিছু সাপ্রেশনের কারণেও কিন্তু কোনো কিছু দেখা দিতে পারে। এই আমি যে মন্তব্যের দুটো কারণ দিয়েছি এর বাইরেও কিন্তু অনেক কিছু আসতে পারে, জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য। তারপরে কি ছিল, যে কি ধরনের যন্ত্রণা, কি রূপ বোধ হয়, অর্থাৎ সেন্সেশন। আচ্ছা, তো এখন ঠিক কোন স্থানে, অর্থাৎ লোকেশন, সেটা হতে পারে হাত, মাথা, পা, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, মধ্যে মধ্যে এই ধরনের প্রকাশ হয় কিনা। এই যে মধ্যে মধ্যে, এটাতে কি বোঝাচ্ছে? এটা দিয়ে কিন্তু প্রকাশিত হয় যে পিরিয়ডিসিটি, অর্থাৎ এটা কিন্তু আমরা জানি যে কিছু কিছু ওষুধের অনেক লক্ষণ আছে বা অনেক কষ্ট আছে যেগুলো একটা নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে। কতক্ষণ থাকতো, এটা কিন্তু ডুরেশন বোঝাচ্ছে যে কতক্ষণ এই কষ্টটা থাকে বা কতদিন ধরে এটা হয়েছে। ডুরেশন অনেক রকম হতে পারে। দিবারাত্রি কোন সময়, শারীরিক কিরূপ অবস্থা,
এটা অর্থাৎ আপনার দিবারাত্রি সময়টা এখানে বলছে, শারীরিক কোন অবস্থাটা পজিশন বলছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সূত্রটার মধ্যে যে প্রশ্নগুলো স্যার দেখিয়েছেন সেই স্যারের দেখানো প্রশ্নগুলো যদি আমরা ক্লাসে মানে এটাকে বিভিন্ন টাইপে ভাগ করি তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো জানতে পারি যে অ্যাকচুয়ালি এই ধরনের বিষয়গুলো স্যার বলতে চেয়েছেন। এখন আসুন তো আমরা একটু দেখি মোডালিটি, আমি যে বলছি যে মডালিটির মধ্যে কি কি থাকতে পারে। শুধু কি এইখানে এই লক্ষণটি দেখা দিয়েছে কখন, শুধু কি এইটুকুই থাকতে পারে? আসুন আমরা পরবর্তী আলোচনায় ঢুকি। দেখুন, তার আগে আমি এই মডালিটিতে ঢোকার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই যে ওইখানে যতগুলো আমরা পেয়েছি তার বাইরেও কিন্তু এখানে একটা ছোট্ট একটা শর্ট লিস্ট আপনাদের দেখাচ্ছি ধারণা দেওয়ার জন্য যে এই বিষয়গুলোও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা পেশেন্টকে যখন কেস টেকিংটা সম্পূর্ণ করব পেশেন্টের, তখন এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। দেখুন এখানে কি কি আছে: লোকেশন, কজেশন, ডিউরেশন, সেন্সেশন, এক্সটেনশন। এটা কিন্তু স্যার সূত্রে বলেননি, কিন্তু এটা আমাদের লাগবে, প্র্যাকটিক্যাল লাইফে এটা লাগবে। আচ্ছা, অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কনকমিটেন্ট একটা অল্টারনেটিং, মোর ইম্পর্টেন্ট, মেটাস্ট্যাটিস, মোডালিটি, হিস্ট্রি, মাইন্ড। এখন আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রত্যেকটা জিনিসেরই বিভিন্ন দিক আছে, সেই জিনিসগুলো বা এই প্রত্যেকটা জিনিসের ভিতরে আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরা। তাহলে হবে কি এই সূত্রের যথার্থতা এবং এটা ব্যক্তি জীবনে যখন প্রয়োগ করবেন তখন আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আসুন আমরা সামনের দিকে আগাই। দেখুন আমি প্রথমে দেখেছি লোকেশনটা, এটা কিন্তু প্রিভিয়াস স্লাইডের আলোকে। এখন লোকেশন কি কি হতে পারে আমাদের, আমি এখানে কতগুলো বিষয় দিচ্ছি। আপনার শরীরের যে কোনো স্থান, যে কোনো অর্গান, যে কোনো কিছুতেই কিন্তু এই বিষয়টা আসতে পারে। আমি এখানে যেগুলো দিয়েছি এর বাইরে যে নয় তা কিন্তু না, এটা জাস্ট আমি কতগুলো ধারণা দেওয়ার জন্য দিচ্ছি। বাদ বাকিটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে ফেলবেন যে কি কি আছে। যেমন মাথায় কি হতে পারে? ব্যথা হতে পারে, যন্ত্রণা হতে পারে, ঘুরতে পারে, অনেকে বলে মাথা ঘুরাচ্ছে, বিভিন্ন জিনিস হতে পারে। আচ্ছা, মাথা এই যে ব্যথা, যদি শুধু ব্যথার কথা চিন্তা করি এরপর, তাহলে দেখবেন ব্যথাই প্রায় আছে প্রায় 28 রকম। কেমন ব্যথা হতে পারে? হ্যামারিং পেইন হতে পারে, অর্থাৎ হাতুড়ি দিয়ে পিটানোর মতন ব্যথা। আপনি যখন ম্যাট্রিনেমেডিকে পড়বেন দেখবেন অনেক মেডিসিনে পাচ্ছেন যে হ্যামারিং পেইন, মাথায় ব্যথা করছে। এই ব্যথা কি শুধু মাথায় হতে পারে? অন্যত্রও হতে পারে। অর্থাৎ এই সূত্রে যখন একটা পেশেন্ট হয়তো আপনার কাছে এসেছিল, সে বলছে যে মাথায় ব্যথা করছে। এই যে মাথায় ব্যথা করছে, আপনি উনি হয়তো বলেননি যে কি ধরনের মাথায় ব্যথা করছে। আপনি তাকে অবজার্ভ করলেন, আপনার কষ্টগুলো লিখলেন। আপনি যখন তাকে প্রশ্ন করা শুরু করলেন, দেন আপনি তাকে বললেন আপনার যে মাথায় ব্যথাটা করছে, মাথায় ব্যথাটা কেমন মাথায় ব্যথা একটু বলুন তো। উনি বলতে পারে হ্যামারিং পেইন। আপনি কিন্তু এত পেইন থেকে আপনি কিন্তু চলে আসলেন একটা পেইনে। অর্থাৎ তখন আপনি কিন্তু খুব ওষুধের কাছাকাছি আরো পৌঁছাতে পারবেন। তো অনুরূপভাবে প্রত্যেকটা পয়েন্টে যেমন ফেস আছে, আই বা ভীষণ আছে। আই বা ভীষণে কি হতে পারে? অনেক সময় চোখে রক্ত অধিক্যতা আসতে পারে, চোখ দিয়ে অনেক সময় ডিসচার্জ যেতে পারে, বিভিন্ন ধরনের ময়লা, পানি। অনেক সময় চোখে কি হয়, অনেকে যেটাকে বলা হয় আপনার টেরা দৃষ্টি বা টেরা হয়ে যায়। এইগুলো যে বিভিন্ন ত্রুটিগুলো আছে আমাদের এই যে প্রত্যেকটা অর্গান ভিত্তিক, যে নোজ, মাউথ, টাং ইত্যাদি আমি এখানে যেগুলো উল্লেখ করেছি, এর প্রত্যেকটা জায়গায় কিন্তু তার সমস্যা থাকতে পারে। তা আমরা কি করব, পেশেন্ট এসে যখন কোনো কথা বলবে সেই কথাগুলোকে নিয়ে আমরা বিবেচনায় আনবো যে লোকেশনটা বলতে তার কোথায় বলছে, কোন জায়গায় বলছে, সেই জায়গাটা আমরা সঠিকভাবে নিব, এটা তার কাছ থেকে শুনবো। আচ্ছা, এরপরে কি রয়েছে? কজেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো একটা কষ্টের মূল কারণটা পেয়ে যান তাহলে কিন্তু আপনি খুব কাছাকাছি পৌঁছে গেলেন। সেটা আপনার হতে পারে ঠান্ডা বাতাস, অনেকের আছে অ্যালকোহল থেকে সমস্যা হতে পারে, অ্যাঙ্গার থেকে, রাগ থেকে সমস্যা হতে পারে, অ্যাসেন্ডিং স্টেপ অর্থাৎ সিঁড়িতে উঠতে গেলে তার কষ্ট হতে পারে, তার কফি খেলে সমস্যা হতে পারে, কম্বিং মাথা চড়ালে সমস্যা হতে পারে, কপার অর্থাৎ তামার অপব্যবহারের কারণে হতে পারে, ডিহাইড্রেশন পানি শূন্যতার কারণে হতে পারে, চুল কাটলেও তো সমস্যা হতে পারে। আমাদের ম্যাট্রিয়া গুলো এতই বিচিত্র, একটা বাচ্চা চুল কাটা হচ্ছে সে কিন্তু অসুস্থ হতে পারে। তাহলে আপনি যদি পজিশনটা পেয়ে যান, এসে বললো যে বাচ্চাটা জ্বর হয়েছে শুনে আপনি যদি শুধু জ্বরেরই সিমটম নেন তাতে করে হয়তো তার কমবে বা তার হয়তো উপশম হতে পারে, কিন্তু আপনি যদি এটা মিস করে যান, তো চুল কাটার পরে জ্বরটা হয়েছে,
তাহলে আপনি এইটা যদি মিস করেন সঠিক ওষুধটা হয়তো আপনি দিতে পারলেন না। তো সঙ্গত কারণেই এইখানে আমাদের এই প্রত্যেকটা সিম্পটম সম্পর্কে খুব প্রপারলি একটা ধারণা রাখতে হবে যে কজেশন শুধু এগুলো হতে পারে, এর বাইরেও কিন্তু হতে পারে। আমি কতগুলো উপমা এখানে রেখেছি। তো এরপরে রয়েছে আমাদের ডিউরেশন। এখন ডিউরেশনটা কেমন? ডিউরেশনটা হচ্ছে যে এখানে টাইম আমি ভাগ করেছি, এখানে ডে বলেছি, উইক বলেছি, মাউথ বলেছি, ইয়ার বলেছি, বা কন্টিনিউয়াস। তো সময় হতে পারে আপনার সকাল 10টা, রাত 11টা, রাত 12টা, রাত 3টা, দুপুর 3টা, বিকেল 4টা হতে 8টা। বিভিন্ন যে সময় আমাদের রোগীরা এসে বলবে আমার এই সময়টা খারাপ লাগে, আমার এই সময়টা কষ্টটা বাড়ে। তাহলে এটা সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। রোগী বলে নাই বা বললেও স্পষ্ট করে বলে নাই, আপনি আরো ক্লিয়ার হবেন। অনুরূপভাবে দিন, তো এটা কেমন হতে পারে যে 3 দিন পর, পর একটা কষ্ট আসছে। এই যে আমরা বলেছিলাম পিরিয়ডিক একটা বিষয় আছে যে নির্দিষ্ট সময় পর, পর কষ্টগুলো ফিরে আসে। তো সেইটাও হতে পারে। এটা ১ সপ্তাহ ব্যবধানে হতে পারে, মাসে হতে পারে, ইয়ারেও হতে পারে। আবার কি এটা কন্টিনিউয়াসলি চলতে পারে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রপারলি আ জেনে নিব। আমাদের যে পেশেন্ট আসবে তার কাছ থেকে জেনে নিব। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেনসেশন। তো সেনসেশনে এটা খুবই ইম্পোর্টেন্ট যে এটা আ আপনি যদি তার কষ্টের অনুভূতিটা আপনি যদি নিতে না পারেন, শুধু ব্যথা, আমি তো বললাম ব্যথা কিন্তু শুধু ব্যথাই না। এটা অনেক রকম ব্যথা হতে পারে। আমি সেটা এখানে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। দেখুন এখানে অনেক, অনেক পেশেন্ট এসে বলবে, তার মনে হচ্ছে তার শরীরে কোনো একটা ফরেন বডি ঢুকে আছে। কোনো একটা আ বস্তু হয়তো ঢুকে আছে। তার অনুভূতি কিন্তু এটা। আসলে প্যাথোলজিতে তা কিন্তু নাই। তাকে পরীক্ষা-নিরীক্ষা করলে ওরকম কোনো কিছুই তার অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু এইটার জন্য সে কষ্ট পাচ্ছে। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। আপনি অনেক লক্ষণ নিয়েছেন বাট এটা যদি পান, দেখবেন এর জন্য ওষুধ আছে মাত্র কয়েকটা। আপনি কিন্তু ওষুধের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। আপনি এই ওষুধটা যদি দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি আ চূড়ান্তভাবে সফল হচ্ছেন। হ্যামারিং পেইন, এই যে হাতুড়ি মারার কথা। ল্যান্সেটিং পেইন, মানে বর্শা দিয়ে আঘাত করলে যে ধরনের ব্যথা হয়, সে ধরনের ব্যথা। ব্যথার অনেক রকম আছে। এই প্রত্যেকটা রকম আমাদের জানতে হবে। ফর্মিকেশন, অনেক পেশেন্ট বলবে আমার শরীরে মনে হচ্ছে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। আসলে পিঁপড়া নাই, কিন্তু তার মনে হচ্ছে। এই যে মনে হওয়াটা, এইটার যে ডাক্তার যত বেশি গুরুত্ব দিবেন, উনি তত বেশি সফল হবেন। নামনেস, অপসতা হতে পারে, প্রিকলিং হতে পারে। এই প্রত্যেকটা বিষয়ই আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে পেশেন্টের কাছ থেকে নিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আরো যে পয়েন্ট গুলো রয়েছে, যেমন এক্সটেনশন। এটা কিন্তু আমাদের সূত্রে স্যার কিন্তু বলে যাননি। এক্সটেনশনটা কেমন? কোনো একটা জায়গায় কোনো একটা ব্যথা হোক, যন্ত্রণা হোক শুরু হয়েছে। কিন্তু সেটা যেকোনো দিকে ছড়িয়ে পড়াটাকে বলা হয় এক্সটেনশন। অর্থাৎ সে বলতে পারে আমার পিঠে ব্যথা শুরু হয়েছে, এখন এটা মাজার দিকে যাচ্ছে। সে বলতে পারে আমার মাজায় ব্যথাটা হাঁটুতে যাচ্ছে বা আমার উপরে মাথার দিকে আসতেছে। যেকোনো কিছুই হতে পারে। আমি এখানে কয়েকটা মানে উদাহরণ হিসেবে আপনাদের বোঝানোর স্বার্থে এখানে রেখেছি। যেমন নোজ পেইন এক্সটেন্ড টু আই। তার হচ্ছে নাকে ব্যথা কিন্তু সেটা কোথায় যাচ্ছে? ধাবিত হচ্ছে তার চোখে। তো ফেস, এটা আপনার লিপ, ঠোঁটে ব্যথা এক্সটেন্ড টু ইয়ার কানে। তা কানে যাচ্ছে। মানে এখানে ফেস কেন? এটা হচ্ছে আমি সরাসরি রেপার্টরি থেকে নিয়ে আসছি এই রুব্রিকটা। অর্থাৎ ফেস অধ্যায়ের মধ্যে এই পেইনটা যদি আমরা পাই, তার ঠোঁট থেকে ব্যথাটা যাচ্ছে তার কোথায়? কানে। তাহলে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে গেলাম ওষুধে। রেকটাম, পেইন স্টিচিং, মানে সেলাই করার মতন তার ভেতর যদি ব্যথা হয়, এটা যাচ্ছে কোথায়? অ্যাবডোমেন। এক্সটেন্ড টু অ্যাবডোমেন, অর্থাৎ আমাদের পেটের যদি এই ব্যথাটা আসে, আমাদের রেকটাম থেকে এই ব্যথাটার অনুভূতি যদি রোগী এসে বলে আমার পেটে আসছে, দেখবেন যে আপনি ওষুধ পাচ্ছেন মাত্র ১ টা বা ২ টা। আপনি এটা দিয়ে কিন্তু যখনই দিবেন মানে পেশেন্টের ম্যাজিকের মতন আপনি এখানে রেজাল্ট পাবেন। তারপরে কি ভার্টিগো, এক্সটেন্ড ফ্রম অক্সিপুট। তার মাথার যে অক্সিপুট থেকে তার মাথা ঘোরাটা মানে প্রসারিত হচ্ছে। ব্লাডার পেইন, আমাদের মূত্রথলিতে যে ব্যথাটা হয়, এটা অনেক সময় কি কিডনি পর্যন্ত প্রবাহিত হয়। এরকম কতগুলো রেখেছে। আপনি যদি রেপার্টরিতে এগুলো সার্চ করেন, দেখবেন শত, শত না হাজার, হাজার এখানে আপনি পেয়ে যাবেন। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। জানা না থাকলে আমরা কিন্তু মূল লক্ষ্যে পৌঁছাতে পারব না। এরপরে কি আছে? কনকমিটেন্ট। এটা কিন্তু ওই সূত্রের মধ্যে আমরা স্যার কিন্তু মেনশন করেননি। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কনকমিটেন্ট বিষয়টা কি? আগে আছেন সেইটা আমরা একটু ক্লিয়ার হই। কনকমিটেন্ট হচ্ছে সেই একটা অবস্থা বা সেই একটা পরিস্থিতি যেখানে একটা কষ্টের সাথে আরেকটা কষ্ট
সহযাত্রী হিসেবে আপনার সাথে রুগীর সাথে আরকি থাকে। সেটা কেমন? যে আম তার এখানে যেমন আমি দেখেছি তা তার মানে আ আপনার মনের পর একটা প্রভাব পড়ছে কি উদ্বিগ্নতার সাথে তার একটা অ্যাবসেন্ট মাইন্ড তৈরি হচ্ছে। তাহলে এইটা মূল কমপ্লেইন্ট হয়তো অ্যাবসেন্ট মাইন্ড। কিন্তু সে এটা থেকে এটার ভেতরে উদ্বিগ্নতা কাজ করছে। আচ্ছা দেখবেন স্যার মনে হয় আউট হয়ে গেছে। আমি দুঃখিত। আমার আসলে একটা আনফরচুনেটলি একটা ফোন এসে গেছিল। আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা। আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা। অ্যাকচুয়ালি আমার অফিস থেকে একটা জরুরি ফোন আসছিল। আমি দুঃখিত। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আমাদের এক্সটেনশন। তো এক্সটেনশন হচ্ছে যে আমাদের যেটা তো কনকমিটেন্ট ও আমরা বোধহয় শেষ করেছি। হ্যাঁ, কনকমিটেন্ট এ ছিলাম। তো কনকমিটেন্ট কি একটা কষ্টের সাথে আরেকটা কষ্ট সহযাত্রী হিসেবে থাকে। এরকম যদি আমরা পাই তাহলে আ অবশ্যই সে বিষয়টাকে কিন্তু আমাদের আমলে নিতে হবে। আপনি এই জিনিসগুলো তুলে ধরার কারণটা কি? কারণ এই সূত্রটার মধ্যে প্রত্যেকটা জিনিসেরই আ ইঙ্গিত দেওয়া আছে। আপনি যদি এই জিনিসটাকে নিতে ব্যর্থ হন, এই জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে দেখবেন যে আপনি মূল এই একটা সেন্টেন্স আপনার মিস হওয়া মানে টোটাল অনেক লক্ষণ নিয়েছেন কিন্তু আসল জিনিসটাই হয়তো বাদ পড়ে গেছে। আপনার যদি জানা থাকে দেন আপনি কিন্তু এটার গুরুত্বটা বুঝবেন। যদি জানা না থাকে আপনি দেখবেন যে এটা গুরুত্ব দিচ্ছেন না। আপনি মনে হবে যে না আরো তো অনেক গুরুত্বপূর্ণ আপনি পেয়েছেন। আচ্ছা এরপরে কি রয়েছে দেখুন মডালিটি যেটা ওই সময় আমি কতগুলো কথা বলেছিলাম। এখন এখানে সেটা নিয়ে এসেছি। এই মডালিটি গুলো কি হতে পারে সময়ের কারণে সময়ের হ্রাস বৃদ্ধি। হ্রাস বৃদ্ধিটা সময়ের সাপেক্ষে হতে পারে, খাদ্যের সাপেক্ষে হতে পারে, আপনার পজিশনের সাপেক্ষে হতে পারে, আবহাওয়ার জন্য হতে পারে। মানে গোসলের সাপেক্ষে হতে পারে। দেখুন এখানে এত কারণ রয়েছে আমাদের। যেহেতু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা কিন্তু শুধুমাত্র আপনার মানে বৈজ্ঞানিক না। এটা একটা শিল্প এবং এটা কিন্তু মানুষের জীবনের সাথে, মানুষের স্বভাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। একই প্যাথোলজিক্যাল সিম্পটম নিয়ে একই প্যাথোলজি নিয়ে আপনার কাছে আসবে কোন পেশেন্ট, একাধিক পেশেন্ট। কিন্তু তাদের প্রত্যেকেরই ব্যক্তিসত্তার কারণে কিন্তু আপনার ওষুধ আলাদা হচ্ছে। যে কারণে এর প্রত্যেকটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন টাইম মডালিটি কি হতে পারে সেটা টাইম এর কয়েকটা বিষয় কিন্তু আমরা আগেই আলোচনা করে ফেলেছি। আচ্ছা এরপরে কি খাদ্যে কি হতে পারে? অনেকের দেখবেন যে অ্যালার্জির সমস্যাগুলো হয়। কারো বিফে অ্যালার্জি, তো কারো চিংড়ি মাছে অ্যালার্জি। কারো চিংড়ি মাছে অ্যালার্জি তো কারো আপনার ইলিশ মাছে অ্যালার্জি, কারো পুঁইশাকে অ্যালার্জি। বিভিন্ন জিনিস থাকতে পারে। আবার এমনও পেশেন্ট পাবেন তার সবকিছুতে অ্যালার্জি। তো এই যে তার মডালিটি, তার এই বিষয়টাকে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনার ওষুধ নির্বাচন কিন্তু ভুল হবে। পজিশন, পেশেন্ট বলছে সামনে ঝুঁকে থাকলে তার ব্যথা কমে। আবার বলতে পারে পিছনে তার ঝুঁকলে ব্যথা কমে। তো এই যে একটা তার কাঁধ হেসুলে ব্যথা কমে। তো এই যে সে একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে, এটাকে আপনি যতটা আমলে নিতে পারবেন, তার এই মানসিক সিম্পটম গুলো যত নিতে পারবেন, আপনি তত বেশি সফল হবেন। আবহাওয়াজনিত কারণেও আমরা দেখতে পাই আমাদের ম্যাথমেটিকাতে যখন আমরা চর্চা করি ম্যাথমেটিকা, বিভিন্ন ওষুধে কিন্তু আবহাওয়ার সাথে সংশ্লিষ্টতা আমরা পাই। রোগীর বা আমাদের শারীরিক যে
কষ্টভোগের যে ইতিহাস থাকে বা যে লক্ষণগুলো থাকে তার সাথে আবহাওয়ার একটা দারুণ সংযোগ থাকে। অনুরূপভাবে গোসলের ক্ষেত্রেও থাকে। তো এরকম আমাদের প্রত্যেকটা বিষয়ই কিন্তু জানতে হবে। তো এখন আমরা কিন্তু টোটাল যে আলোচনাটা করলাম এতক্ষণ, এই আলোচনাটা আ আমরা পরবর্তী সূত্রে যাওয়ার আগে একটু রিভিউ করি। সেটা কি আমরা আলোচনা করলাম? আমরা দেখলাম যে আমরা যেভাবে করে আমাদের কাছে পেশেন্টের কষ্টটা বর্ণনা করেছে সেগুলো আমরা লেখার পরে আমরা কি করলাম তাকে পাঠ করে শোনালাম। সে কি বলেছে এবং তখন আমরা কিভাবে প্রশ্ন করব ওই তার প্রত্যেকটা ভাঙা আ যে লক্ষণগুলো, কষ্টগুলো উনি বলেছেন সেটাকে একটা সুন্দরভাবে একটা রূপদান করতে আমরা কি আ এখানে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা স্যার আমাদেরকে দিয়েছেন। এখন হ্যানিম্যান স্যারের নির্দেশনা মোতাবেক ওই প্রশ্নগুলোকেই আমরা বিভিন্নভাবে এটাকে আরো বেশি ভেঙে জানার চেষ্টা করব। সেখানে অনেকগুলো বিষয় এসেছে সেগুলো আপনারা সবাই দেখলেন। এখন আসুন আমরা পরবর্তী সূত্রে যাই। তো পরবর্তী সূত্রে আমাদের কি বলছেন স্যার? পরবর্তী সূত্রটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আপনি মনে করুন যে আপনি প্রশ্নটা করছেন। আপনি কিন্তু আ অ্যা যথেষ্ট প্রজ্ঞা, যথেষ্ট বিজ্ঞতার সাথে প্রশ্নগুলো করছেন। কিন্তু স্যার এখানে তারপরেও এই জিনিসটা বলছেন, এটা খুবই ইম্পোর্টেন্ট। এই সূত্রটার মূল কথাটা হচ্ছে, আপনি যে তার কাছ থেকে তথ্যগুলো নিবেন, এই যে প্রশ্নগুলো করলেন, অনেক ক্ষেত্রে আসবে কি এমন কিছু সিচুয়েশন আসবে আপনি যদি প্রশ্নটা এমনভাবে করেন যেখানে পেশেন্ট আপনাকে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিচ্ছে, তাহলে কিন্তু আপনার মিস হতে পারে। অর্থাৎ হ্যানিম্যান স্যার আমাদেরকে কিন্তু এখানেও এলার্ট করে গেছেন। যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যেন কখনোই ওই পদ্ধতি, ওই কৌশল অবলম্বন না করি যেখানে আমাদেরকে পেশেন্ট হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্ন করার সুযোগ পায়। সেটা কেমন? সেটা আমরা এই সূত্রটা যখন পাঠ করব তখন আমরা আরো দেখব এবং পরবর্তীতে এটা আরো ব্যাখ্যা থাকছে। এবং কেন করব? সেটাও কিন্তু স্যার এই সূত্রে ব্যাখ্যা করে গেছেন। মূল কথাটা হচ্ছে আমরা এই সূত্রের সার কথাটা হচ্ছে এটা যে আমরা কখনোই পেশেন্টকে তার কেস টেকিং এর পরে আমাদের যখন ইন্টারোগেশন শুরু হবে অর্থাৎ এজ এ ডক্টর আপনি যখন পেশেন্টকে যখন আপনি ইন্টারোগেট করবেন, জানতে চাইবেন, তখন যেন আপনি এমনভাবে প্রশ্নটা না করেন যে প্রশ্নটার উত্তর উনি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারে। তো আসুন আমরা সূত্রটা একটু পড়ি। আচ্ছা, এখানে কি বলছেন? And thus the physician obtain more precise information respecting each particular detail অর্থাৎ এখানে চিকিৎসক যখন তার আরো বেশি যথাযথ তথ্যগুলো উনি নিতে চাইবেন প্রত্যেকটা পার্টিকুলার মানে প্রত্যেকটা লক্ষণের বাট উইদাউট এভার ফার্মিং হিজ কোশ্চেন্স অন কোশ্চেন্স সো অ্যাজ টু সাজেস্ট দ্য অ্যান্সার টু দ্য পেশেন্ট সো দ্যাট হি শ্যাল অনলি হ্যাভ টু অ্যান্সার ইয়েস অর নো, যেটা আমি রেড মার্ক দিয়ে বলেছি। এটাই হচ্ছে মূল কথা, সে যেন ইয়েস অর নো দিয়ে উত্তর দিতে না পারে, এলস হি উইল বি মিসলেড। কেন? না হলে সে মানে ভুল পথে ধাবিত হতে পারে বা আপনার ভুল পথে পরিচালিত হতে পারে টু অ্যান্সার দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ সামথিং। অর্থাৎ সে হ্যাঁ অথবা না সূচক কোনো উত্তর দিয়ে সে কিন্তু ভুল পথে ধাবিত হতে পারে। আহ কিরকম সেটা উনি বলছেন যে আনট্রু অর্থাৎ অসত্য, হাফ ট্রু অর্ধসত্য, অর নট স্ট্রিক্টলি কারেক্ট অথবা একেবারে যথাযথভাবে সঠিক নয়। আইদার ফ্রম ইন্ডোলেন্স তার আলস্যতার কারণে অর ইন অর্ডার টু প্লিজ দ্য ইন্টারোগেটর। ইন অর্ডার টু প্লিজ দ্য ইন্টারোগেটর অর্থাৎ যিনি প্রশ্ন করছেন অর্থাৎ ডাক্তারকে সন্তুষ্ট করার জন্য। ফ্রম হুইচ এ ফলস পিকচার অফ ডিজিজ অর্থাৎ এইটার মূল কথাটা হচ্ছে যে ডাক্তারকে সন্তুষ্ট করার জন্য হোক বা তার আলস্যতার কারণে হোক সে হ্যাঁ অথবা না দিয়ে একটা কিছু বলে দিল, তখন আপনি যদি ওইটাই আপনি গ্রহণ করেন তখন আপনার টোটাল যে ডিজিজের পিকচারটা সেটা কিন্তু আপনার নেয়াটা ব্যর্থ হতে পারে ওই হ্যাঁ অথবা না কারণ। আচ্ছা, তাহলে কি বলছেন এখানে? ফর ইনস্ট্যান্স উদাহরণ হিসেবে দ্য ফিজিশিয়ান শুড নট টাস্ক ওয়াজ নট দিস অর দ্যাট সার্কামস্টেন্স প্রেজেন্ট। আপনার কি এটা ছিল, এই কষ্টটা ছিল নাকি ছিল না? এই যে হ্যাঁ অথবা না এই ধরনের প্রশ্ন মানে করা কখনোই উচিত না। হি শুড নেভার বি গিল্টি অন মেকিং সাচ সাজেশন হুইচ টেন্ড টু seduce the patient into giving a false answer or a false account of this symptom। অর্থাৎ ভুল উত্তর দেওয়া বা এইটা করার কোন রকম ভাবে যেন সে সুযোগ না পায়, আমাদেরকে সেভাবে করে প্রশ্নটা করতে হবে। দেখুন এখানেও কতগুলো আমি কিওয়ার্ড রেখেছি, যে কিওয়ার্ড গুলোর অর্থটা কিন্তু এখানে দেওয়া রয়েছে।
তো আসুন এই সূত্রটা যখন আমরা পরবর্তীতে আরো একটু ব্যাখ্যায় যাব তখন এটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমরা এই সূত্রটাকে যদি আমরা দেখি, এই সূত্রটাকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা কিন্তু একটা জিনিস পেলাম যে হ্যাঁ অথবা না দিয়ে বলা যাবে না। কেন যাবে না? এখানে স্যার একটা এক্সাম্পল দিচ্ছেন যে এই কারণে বলা যাবে না। আসুন আমরা পরবর্তী স্লাইডে যাই, সেখানে গেলে এই বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে আমাদের। দেখুন এখানে একটা বিষয় রয়েছে। আমি এখানে দেখাচ্ছি যে রোগীর মন। এটাকে আমি ঘিরে রেখেছি কতগুলো পয়েন্ট। কেন? যে এই পরিস্থিতিগুলো কিন্তু তৈরি হতে পারে যদি আপনি হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্ন করেন। সেটা কেমন? আপনি যেহেতু ডাক্তার, আপনি তাকে প্রশ্ন করলেন যে আ আপনার আপনাকে মানে আপনাকে সন্তুষ্ট করার জন্য হতে পারে যে পেশেন্ট হ্যাঁ অথবা না বলে দিচ্ছে। যে হ্যাঁ, এইটা। যে আপনি হয়তো আ যেমন ধরুন আপনার কতগুলো সেনসিটিভ বিষয় থাকে। হতে পারে সেটা আপনার সেক্সুয়াল অনেক সময় অনেক ডিজিজ থাকে। যে আপনি যদি বলেন তাকে যে আপনার কি কখনো গনোরিয়া হয়েছিল? সে কিন্তু বলবে না। তো এই যে বিষয়টা, এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আপনার মানে এখানে খুব বড় একটা বিষয় থাকে যে আপনার ডাক্তারকে সন্তুষ্ট করার জন্য অনেক সময় রোগী হ্যাঁ অথবা না বলে বসে। কেন বলে? তার ভেতরে মনে হয় যে ডাক্তার সাহেব বোধহয় আরো যত্ন করে দেখবেন। তার সাথে সহমত পোষণ করি। কিন্তু এই যে একটা তার ভেতরে একটা সে মিসলিড হলো। তার ভেতরে একটা ভুল পথে সে ধাবিত হলো। শুধুমাত্র আপনার এই ধরনের প্রশ্ন করার কারণে। সে ভাবতে পারে যে ডাক্তার বোধহয় এই উত্তরটা আশা করছে। না, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? এরপরে কি চিকিৎসকের কথার বিরুদ্ধাচরণ হলে অনেক সময় সে ভাবতেই পারে যে আমি যদি এখন না আমার তো এটা হচ্ছে না, আমি কেন এটা বলব? তো বা মানে ডাক্তার মানে এটাই শুনতে চাচ্ছে। তো আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনি কিন্তু উনি কিন্তু বলে দিতে পারে। আপনার সাথে সমর্থন করে দিতে পারে। আপনার বোধহয় এটা হয়, তাই না? আপনাকে বলে দিলেন যে আপনার তো মনে হয় দুপুর ১২ টায় মাথায় ব্যথা শুরু হয়। তো উনি বললেন যে হ্যাঁ, হয়। এই যে হ্যাঁ, হয় এইটা হলে সমস্যা। উনি বলেছেন মাথায় ব্যথা হচ্ছে, আপনি তাকে প্রশ্ন করুন, মাথায় ব্যথাটা আপনার কখনো কম বা বাড়ে এমন কিছু কি বোঝেন? উনি তখন উনার মতন করে উত্তর দিবেন। অর্থাৎ উনাকে উত্তরটা ভেবে দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা যেন এমনভাবে তাকে প্রশ্নটা না করি যে উনি শুধু এই যে কারণগুলো আপনাকে সন্তুষ্ট করা বা বা আপনার তারই হয়তোবা আপনার মনে হতে পারে যে ডাক্তার বোধহয় অসন্তুষ্ট হবে বা আপনার তার আলস্যতার কারণে সে আপনাকে বলে দিল একটা কিছু। আর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফ এ যেটা হয় যে অনেক সময় মানে পেশেন্ট কিন্তু বোঝেই না যে কেন আমরা এই ধরনের প্রশ্নগুলো করছি। কারণ তার বোঝার কথাও না। এইখানে আমাদের প্রশ্ন করাটা তাদের কাছে অনেক সময় অযাচিত মনে হতে পারে। কেমন? যে আমি এসেছি তো আমার লিভারের সমস্যা নিয়ে। আমাকে এত প্রশ্ন কেন করছে? তো এই যে কেন করছে? এইগুলো তো উনি বুঝবে না। তো সঙ্গত কারণে আপনাকে এইটার গুরুত্বটা উনাকে বোঝানোও সম্ভব না। আপনাকে যেটা করতে হবে, আপনার প্রশ্নটা এমনভাবে করতে হবে যেন উনি সঠিকভাবে ভেবে উনার উত্তরটা দিতে পারেন। আপনার কথার সাথে শুধু তাল মিলালেন অথবা তাল মিলালেন না, এইটার ভাবে যেন উনি না আগান। এরপরে কি রয়েছে? যে আপনার মানে ইচ্ছাশক্তি দ্বারা ওই যে পরিচালিত হয়। প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই একটা জিনিসকে নির্দেশ করছে। এরপরে দেখুন এই যে গোপন করার সুযোগ পায় অনেক সময়। আপনার কারণে সে গোপন করে। কেমন গোপন করার সুযোগ? যেটা আমি অলরেডি বলে ফেলেছিলাম। যে কারো গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে, "আপনার কি গনোরিয়া হয়েছিল বা হয়েছে?" উনি কি বলবেন? উনি কিন্তু বলবেন না। বা উনি বলতে কিন্তু সংকোচ বোধ করবেন। এটা স্বাভাবিক। আপনার কি সিফিলিস হয়েছিল? বলতে পারবেন না। তাহলে আপনার কি ধরনের প্রশ্ন করা উচিত এখানে? আপনি তাকে কৌশলে প্রশ্ন করতে পারেন যে, "আপনার কি কখনো প্রস্রাবের সাথে পুজ বা রক্ত মিশ্রিত কখনো কোনো কিছু কি গেছিল জীবনে?" তো এই যে একটা বিষয় আর আপনি তাকে সরাসরি গনোরিয়া বলছেন, সে কিন্তু এটা এখানে ডিনাই করার সম্ভাবনাটাই বেশি থাকবে। সিফিলিস হয়েছিল। কখনো কি আপনার জেনিটালিয়াতে কোনো ক্ষত বা কোনো কিছু কি হয়েছিল? এখন যেকোনো কারণে স্কিনে একটা কিছু হতে পারে। কিন্তু আপনি যখন তাকে এই প্রশ্নগুলো করবেন, তার মানে কি তার অন্যান্য সিম্পটম গুলো নিশ্চয়ই ইন্ডিকেট করতে পারে। আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে যে, না, তাহলে আমাকে এটা জেনে নিতে হবে। কিন্তু আপনি যদি তাকে ডিরেক্টলি প্রশ্নগুলো করেন, দেন উনি কিন্তু আপনাকে সঠিক উত্তর নাও দিতে পারে। এরপরে কি? এটা অনেক হরহামেশাই দেখা যায়। মানে খুব বিরক্ত হয়ে যায়। যে দূর কি বলছে ডাক্তার এই সমস্ত। আমি আসছি শ্বাসকষ্ট নিয়ে। আমি শুলে বাড়ে কিনা, আমি দেখা যাচ্ছে যে পিঠের নিচে বালিশ দিলে আমার উপশম হয় কিনা, এই সমস্ত কি কথাবার্তা। আমার স্বপ্ন দেখি কিনা, এই সমস্ত এই প্রশ্ন কেন করছে? তো এই যে প্রত্যেকটা জিনিসেরই যে আমাদের সবকিছু মিলায়ে আমাদের যে একটা পেশেন্ট, এইটার গুরুত্বটা উনি তো বুঝবে না। ফলে আপনাকে প্রশ্নটা করতে হবে খুব কৌশলে যেন উনি আপনাকে শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে না পারেন। তারপরে আমি এখানে রেখেছি যে
এটা অলরেডি আলোচনায় এসছে যে উনি আসলে গুরুত্বটা বুঝবে না। সেই কারণে হয়তো এটা হতে পারে। এখন এখানে একটা বিশেষ সতর্কতা রয়েছে। অনেক সময় হয় কি জানেন? যে আমাদের ডাক্তাররা উনি মানে বেশি নিজেকে জাহির করার জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক, উনি হয়তো পেশেন্ট দেখেই একটা কিছু মন্তব্য করে দিচ্ছেন। কেমন যে আপনার তো বোধহয় আ গোসল করতে গেলে গায়ে পানি গেলেই হয়তো আপনার প্রস্রাবে চাপ দেয়, তাই না? এখন এই যে একটা কথা, রোগী তো শুনে কিন্তু বিমোহিত হয়ে যাবে। ঘটনা যদি উনার ওটা হয়ে থাকে, উনি কিন্তু বিমোহিত হয়ে যাবে যে ডাক্তার না জানি কত জানেন। আপনার প্রতি আস্থা আসবে। কিন্তু যদি এটা না হয়, কিন্তু সে যদি মনে, মনে ভাবে যে না তাই তো, ডাক্তার বোধহয় এটা শুনতে চাচ্ছে যে হ্যাঁ, আমার বোধহয় এটা হয়। উনি হয়তো কিছু একটা ভাবতেছে। উনি তো আর এটা বুঝলেন না যে এই একটা লক্ষণই কিন্তু উনার পুরো চেহারাটা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমরা অনেক সময় নিজেকে অনেক বেশি পণ্ডিত বা আমরা যেন এমন কোনো আচরণ না করি যে ও বলার আগেই, পেশেন্ট বলার আগে আমরা কোনো কিছু বলে ফেলছি। তাহলে কিন্তু আমাদের এই চেহারাটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই সূত্রটা মানে আমাদেরকে অনুভব করতে হবে যে স্যার আমাদেরকে এত সতর্কতার পরেও এসেও এই কথাটা আবার ইন্ডিভিজুয়ালি একদম আলাদা করে আরেকটা সূত্র অবতারণা করে উনি আমাদেরকে বলছেন। যেন আমরা কখনোই পেশেন্টকে ওই পরিস্থিতি বা ওই পরিবেশে না নিই যে উনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারেন। বা আমরা এমন কোনো attitude না করি। এই যে আমার অতি দক্ষতা দেখানোর কারণে আমি বুঝতেছি। কিন্তু আমার তার মুখ থেকে স্বীকার করাই। আমি তাকে ছুড়ে না দিয়ে সেই আমাকে বলুক। তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হবে। তা আমরা কখনো এইজন্য স্যার এই সূত্রে এটাও ইঙ্গিত করছেন যে আমরা যেন কখনো অতি পাণ্ডিত্যপূর্ণ কোনো কিছু করতে না যাই। যে পেশেন্ট বলার আগে আমরা মুখ থেকে বলে দিচ্ছি যে আপনার এটা হয়, ওটা হয়, সেটা হয়। এগুলো আমরা করব না। এগুলো থেকে আমরা বিরত থাকব। আচ্ছা এরপরে সর্বশেষ আজকের যে সূত্র আমরা একটু দেরি করে শুরু করেছিলাম। তো সেজন্য আরেকটু সময় লাগবে। আ তো সেটা হচ্ছে যে এই লাস্ট যে সূত্র, এই সূত্রটা হচ্ছে আমাদের 88 তো অ্যাফোরিজম 88 এ স্যার এত কিছু সতর্কতার পরেও উনি বলছেন যে উম কিছু শর্ত সাপেক্ষে আমি এই সূত্রটার মূল কথা হচ্ছে এখানে কিছু শর্ত সাপেক্ষে আমরা আরো কিভাবে প্রশ্ন করতে পারি উনি সেই কৌশলটা এখানে অবতারণা করেছেন। আমরা আরো কিভাবে অনুসন্ধান করতে পারি, আরো কিভাবে লক্ষণগুলো নিতে পারি সেটা উনি এখানে আমাদেরকে শিখাচ্ছেন। তো সেটা কি? দেখুন আপনি কি, কি করলেন? তাকে পাঠ করে শোনালেন। ওই সময় কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমরা বিস্তারিতভাবে জেনেছি। এরপরে আমরা কি করলাম যখন প্রশ্নটা ওইগুলো মেইনটেইন করতেছি। এর ভিতরে আবার আমরা যেন হ্যাঁ অথবা না করে প্রশ্ন না করি। যেন হ্যাঁ অথবা না দিয়ে উনি উত্তর দিতে পারেন পেশেন্ট। সেটাও আমরা সতর্কতা অবলম্বন করলাম। এরপরেও যদি আমাদের এই সূত্রটা উনি স্যার আমাদেরকে বলছেন যে এই সূত্রটা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সেটা কি? এখানে উনি বলছেন দেখেন সূত্রটা যদি আমরা পাঠ করি যে if this voluntary detail nothing has been mentioned respecting several fact or function of the body or his mental state the physician asks what more can be told in regard to this part and this function অর্থাৎ এইখানে যদি এত কিছুর পরেও আমরা যদি সঠিকভাবে তার মানসিক এবং তার টোটাল কার্যকলাপের চিত্র না পাই, তখন আমাদেরকে দেখা যাচ্ছে যে এই প্রশ্ন এইখানে স্যার কিছু প্রশ্নের অবতারণা করেছেন, দেখিয়েছেন। এই তথ্যগুলো আমাদের কিন্তু নিতে হবে। তো সেগুলো কি, কি এবং উনি এখানে একটা সতর্কতা বলছেন যে এই প্রশ্নগুলো যখন করব তখন খুব ক্যাজুয়ালি আমরা জিজ্ঞাসা করব। সাধারণভাবে জিজ্ঞাসা করব। হ্যাঁ? এখানে খুব একটা বিশেষত্ব দিয়ে এমফাসিস করে কোনো কিছু আমরা তাকে বলব না। হ্যাঁ? তো সেটাই উনি এখানে বোঝাতে চাচ্ছেন। দেখুন এখানে কতগুলো উদাহরণ হিসেবে উনি দিয়েছেন। ফর এক্সাম্পল, হোয়াট ইস দ্য ক্যারেক্টার অফ হিজ স্টুল? তার পায়খানার মানে বৈশিষ্ট্যটা কেমন? বা প্রকৃতি কেমন? হাউ ডাজ হিজ পাস হিজ অর্ডার? তার প্রস্রাবটা উনি কিভাবে উনার প্রস্রাবটা কেমন? আচ্ছা এইখানে আমি একটু সংক্ষেপ করছি। যেহেতু অনেকটা রাত হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে দেখুন যে এখানে স্যার যে সূত্রগুলো যে প্রশ্নগুলো দেখিয়েছেন এই প্রশ্নগুলো আমি পরবর্তী স্লাইডে রেখেছি। এইখানে প্রত্যেকটা পয়েন্টেরই আমরা আ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তাহলে হবে কি এইখানের প্রত্যেকটা আমরা পড়ে সময়টা নষ্ট না করে ওইখানে পড়াটাও হবে। অর্থাৎ এইখানে যে মূল যে কি পয়েন্ট গুলো সেটা আমি ওখানে রেখেছি এবং ওটা আমাদের জানাও হবে। তো আসুন আমরা একটু সামনের দিকে এটা নিয়ে যাই। আচ্ছা এখানে দেখুন ১ম এ যে পয়েন্টটা ছিল আমাদের যে মলের প্রকৃতি। আচ্ছা এইটা কেমন? দেখুন আমরা আ যদি এই প্রশ্নটা করি তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আ পায়খানার মাধ্যমে কিন্তু আমরা একটা রোগীর সুবিধা-অসুবিধা কিন্তু বিচার করতে পারি। এখানে একটা মজার বিষয় হচ্ছে একটা সুস্থ সবল মানুষের পায়খানা করতে কিন্তু আ ২ থেকে ৩ মিনিট সর্বোচ্চ হয়তো ৫ মিনিট লাগতে পারে।
তো দেখবেন আপনি যদি পেশেন্ট আসে, পেশেন্টকে যখন আপনি প্রশ্ন করবেন যে, "আপনার পায়খানা কেমন হয়?" উনি কিন্তু বলে দিতে পারে, "হ্যাঁ, আমার খুব ভালো হয়।" এই যে ভালো হয় উনি বললেন, তো আপনি এইটুকুতেই সন্তুষ্ট থাকলে হবে না। ভালো যে হয় সেটা কেমন হয় সেটা আপনাকে কিন্তু জাস্টিফাই করতে হবে। তাই আমি এখানে রেখেছি যে আপনি জানতে পারেন কতবার হয়। সবথেকে ইম্পোর্টেন্ট এখানে যে কত সময় তার পায়খানা করতে লাগে। এখন সে যদি বলে যে, "আমার ০.৫ ঘন্টা লাগে।" তো ০.৫ ঘন্টা ধরে একটা মানুষের পায়খানা করতে সময় লাগবে। এরকম কিন্তু অনেক আছে, ভরি, ভরি আছে। তাহলে আপনি বুঝলেন কি? উনি যদিও বলছে হ্যাঁ, তার পায়খানা নিয়ে কোনো সমস্যা নেই। তার পায়খানা খুব ভালো হয়। তাহলে আসলে কিন্তু তার হয় না। এটা কিন্তু আপনি বুঝলেন। এটা কেন করতে হবে? কারণ অনেক পেশেন্ট তার কষ্টগুলোর সাথে এমনভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, এমনভাবে অভ্যস্ত হয়ে যায়, সেখানে সে মনেই করে না এটা তার একটা প্রবলেম। তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে ডাক্তার হিসেবে, একজন ফিজিশিয়ান হিসেবে কিন্তু অবশ্যই আলাদা করে নিতে হবে। তার কাছ থেকে জেনে নিতে হবে। এখানে কি ধরুন তার পায়খানাটা কি অনেক শক্ত হয় কিনা? আপনি যদি কোন রেপার্টরির স্টুল চ্যাপ্টারে ঢোকেন, তাহলে দেখবেন সেখানে কত, কত এই স্টুলের পরে শুধু রুব্রিক রয়েছে। পায়খানার ধরনে যদি চিন্তা করা হয়, সেটা অনেক রকম হতে পারে। তাহলে প্রত্যেকটা ধরনের জন্য কিন্তু আমাদের মেডিসিন ভিন্ন, ভিন্ন রয়েছে। সঙ্গত কারণে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো খুবই দক্ষতার সাথে আলাদা করে ফেলতে হবে এবং জানতে হবে। কি রয়েছে, কখন হয়, তারপরে পায়খানার পর কেমন লাগে? অনেকেরই দেখবেন যাদের কনস্টিপেশন এর সমস্যা থাকে বা পায়খানা সংক্রান্ত সমস্যা থাকে, মেক্সিমাম লোকে কিন্তু বলবে তার পায়খানার পরে মনে হয় যে, "না আরেকটু হলে ভালো হতো" বা তার ক্লিয়ার হয়নি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। প্রস্রাব, এখন আসি ওই সূত্রেরই পরবর্তী প্রশ্ন ছিল প্রস্রাব সংক্রান্ত যে, কেমন হয়? তো কতবার হয়? একটা সুস্থ তার জন্য আপনাকে জানতে হবে একটা মানুষের, একজন সুস্থ মানুষের প্রস্রাব দিনে ন্যূনতম কতবার হলে তাকে সুস্থ বলা যাবে? সেটা হচ্ছে ৫ বার। ৫ বার যদি হয় তাহলে তাকে সুস্থ হিসেবে বিবেচনা করা হয়। এখন এইটার উপরে কিছু বাড়বে, কিছু কমবে থাকতে পারে। কিন্তু ন্যূনতম বলা হচ্ছে। ফলে কম আসলে সেটা বুঝতে হবে সমস্যা। ৫ বার থেকে ৭ বার বা ৮ বার একটা রেঞ্জ আছে। কিন্তু অধিক হলে সেটা কিন্তু আপনাকে আমলে নিতে হবে। এরপরে কি এটার গন্ধ কেমন বা রং কেমন? ধরন কেমন? ধরন কেমন বলতে আমাদের কিন্তু দেখবেন অনেকের ভেতরে বলে পেশেন্ট এসে বলতে পারে বা এই সমস্যা কিন্তু হরহামেশাই পাওয়া যায় যে পেশেন্ট বলছে যে প্রস্রাব করতে গেলে তার প্রস্রাব থেমে, থেমে হয়। অথবা বলতে পারে কি যে আমার প্রস্রাব আটকে যায়। অথবা বলতে পারে আমার ১ম দিকে বের হয় না, বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে আমার প্রস্রাব বের হয়। এই যে প্রত্যেকটা ক্ষেত্র, এই প্রত্যেকটা ক্ষেত্রই তো আমাদের কাছে একটা আলাদা, আলাদা চেহারা। সঙ্গত কারণে আপনাকে কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তার কাছ থেকে নিতে হবে। তো অনুভূতি কেমন? অনুভূতি বলতে কি বোঝাচ্ছি এখানে? প্রস্রাব করবে তার আবার অনুভূতি কি? অনেকের দেখবেন জ্বালা-পোড়া হয়। মানে জ্বলে যায়, পুড়ে যায়, তার ভেতরে যন্ত্রণা হয়। হ্যাঁ? প্রস্রাব করার পরে হতে পারে, প্রস্রাব করার সময় হতে পারে। তো এই যে বিষয়গুলো রয়েছে, একটা প্রস্রাবের সাথে অনেক কিছু জড়িত রয়েছে। এজ এ ফিজিশিয়ান আপনাকে এই বিষয়গুলো অবশ্যই তার কাছ থেকে জেনে নিতে হবে। তারপরে কখন বেশি বা কম হয়? অনেক পেশেন্ট বলতে পারে, বিশেষ করে বয়স্কদের যে আমার রাত্রে খুব ঘন, ঘন প্রস্রাব হয়। আমি একটুও পানি খাচ্ছি না কিন্তু আমার কিছুক্ষণ পরপরই যাওয়া লাগছে। আমি ঘুমাতেই পারছি না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে নিতে হবে। তারপরে কি আছে? তার যে এটা আসলে তার একটা মানে ফিলিং এর বিষয় যে তার মেজাজ কেমন, তার ভেতরে আ আ তার স্মৃতিশক্তি কেমন? এখানে বলছে তার ভেতরে সে কতটা রসপ্রিয় এই ধরনের বিষয়গুলো এখানে রয়েছে। তার ভেতরে কি, কি রেখেছি দেখবেন যে অনেকে থাকে মিশুক থাকে, অনেকে গম্ভীর থাকে। অনেক পেশেন্ট থাকবে তারা বোকা-শোকা টাইপের বা বোকাটে। হ্যাঁ? তাদের স্মৃতিশক্তি অনেক সময় দুর্বল। স্মৃতিশক্তিটা কি হতে পারে? দুর্বল হতে পারে। অনেকের খুব বেশি হয়। মেজাজ তো অনেকে খুবই রাগ হতে পারে বা অনেকের ভেতরে ধৈর্য থাকতে পারে। আবার অনেকের ভেতরে খুব দয়া মায়া থাকে। ধৈর্য তো আছে বা দয়া মায়াও আছে। তো এই বিষয়গুলো কিন্তু টোটালি তার মেজাজটাকে নিয়ন্ত্রণ করে। তো এখন আসেন আমরা তারপরে রয়েছে পিপাসা। এখন পিপাসাটা নিয়েও আপনাকে কিন্তু জানতে হবে। একটা মানুষের ন্যূনতম কতটুকু পানি খেতে হয়? এইটাকে স্ট্যান্ডার্ড ধরে কেউ আপনি যদি জিজ্ঞাসা করেন আপনার পিপাসা কেমন? এখন খুব বিরক্ত হয়। মানে পেশেন্টরা যখন টেস্টিং করা হয় প্রায়ই আ খুব মানে বিরক্ত হয়। যে আমি পানি কতটুকু খাই সেটা আপনার কি দরকার? আমি আসছি আমার এখানে দাউদ হয়েছে বা আমার এখানে এক্সিমা হয়েছে। আমি এটা নিয়ে আসছি। আপনি কেন আমার পিপাসা জিজ্ঞাসা করছেন? তো এইটাকে কিন্তু উনি কিন্তু বলতে চাইবে না। বা উনার ভিতরে হয়তো মানে উনি এটা প্রয়োজনই মনে করবে না। যে কারণে আপনি যখন প্রশ্নটা করবেন, তখন হতে পারে কি যে উনি আগ্রহ দেখাচ্ছেন না এটা নিয়ে উত্তর দিতে। বা উনি ঠিক মতন বুঝতেছেনই না যে আসলে হচ্ছেটা কি। উনি হয়তো আগ্রহী কিন্তু আসলে উনি ভাবছেন যে আসলে কি বলবো? এটা কম বলবো না বেশি বলবো না কি বলবো? তো সেজন্য আপনাকে আগে জানতে হবে যে অ্যাকচুয়ালি পিপাসার পরিমাণটা কতটুকু থাকলে একটা মানুষ সুস্থ সুস্থ মানুষ কতটুকু পরিমাণে পানি খেলে
তার ভেতরে এটা স্ট্যান্ডার্ড ধরা যায় কতটুকু এর কম খেলে বা বেশি খেলে কি হয়। অনেকেই দেখবেন যে বলে, "না আমি কিছুক্ষণ পর, পর পানি ছাড়া আমি থাকতেই পারি না। আমার গলা শুকায় যায়, মুখ শুকায় যায়।" তাহলে বুঝলেন তার পিপাসা বেশি। আবার অনেকে বলতে, প্রচুর পিপাসা।" তো কেমন পিপাসা? তো প্রচুর বলতে কত লিটার পানি খান? এই ধরেন ২ লিটারের মতন। তার কাছে ২ লিটারই অনেক বেশি। আবার অনেকে দেখবেন যে আপনি ৪ লিটার খেয়ে ফেলছে, তারপরেও তার পিপাসা মিটতেছে না। এই যে ভ্যারিয়েশনটা এটা কিন্তু আপনাকে নিতে হবে। স্বাদ। তো অনেকেই দেখবেন অসুস্থ অবস্থায় মুখে একটা খাবার দিলে, একটু পানি দিলে একটু টক, মিষ্টি, আ তারপরে আপনার তিতা বিভিন্ন ধরনের স্বাদ পায়। এটা আমাদের জানতে হবে। এরপরে কি পছন্দ অপছন্দ। এখন পছন্দ অপছন্দটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এইটা কি সে কি ধরনের খাবার খেতে পছন্দ করে। সেক্ষেত্রে কেমন হতে পারে পছন্দটা? পছন্দটা খুব স্পেসিফিক কোনো খাবারের কথাও উনি বলতে পারেন। আবার স্বাদ, প্রত্যেকটা খাবার তো আবার স্বাদের দিক থেকে আলাদা। তো স্পেসিফিক কেমন? যেমন হতে পারে উনি বলতে পারেন মাংস খেতে পছন্দ করেন। উনি বলতে পারেন মাছ খেতে পছন্দ করেন। উনি বলতে পারেন যে, "না আমি ডিম খেতে পছন্দ করি।" অনেকে দুধ খেতে পছন্দ করে। কেউ রুটি খেতে পছন্দ করে। এই যে স্পেসিফিক উনি বলছেন। এটা একটা ধরন। আবার কি হতে পারে? তার পছন্দের সে কেউ একজন বলতে পারে তখন যে, "আমার টক খুব পছন্দ হয়।" কেউ বলতে পারে, "না আমি তো মানে আ লবণ ছাড়া খাইতেই পারি না। আমার কাছে একটু লবণ না হলে স্বাদ লাগে নাকি?" এ ধরনের কথাও কিন্তু অনেকে বলতে পারে। আবার অনেকে দেখা যায় যে আমি দেখেছি যে মা এসে বলছে, "আমার বাচ্চার কারণে আমার লবণের কৌটা লুকায় রাখতে হয়।" আবার অনেক মা বলে যে, "আমার চিনির কৌটা লুকায় রাখতে হয়।" আমি রিসেন্টলি একটা পেশেন্ট পেয়েছি। সেখানে তার মা বলছে কি, "তার কারণে আমার চাউল লুকায় রাখতে হয়। বাসায় আমি চাউল রাখতে পারতেছি না। চাউলের কৌটা আমাকে অন্য জায়গায় রাখতে হচ্ছে।" তাহলে বুঝুন। এই যে একেকটা মানুষের ক্যারেক্টারিস্টিক, একেকটা মানুষের যে চাহিদা, একেকটা মানুষের যে ডিজায়ার, এটাকে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। এই যে চাউল খেতে চাচ্ছে, আমি যে পেশেন্ট রিসেন্টলি পেয়েছি, এটা আপনার অদ্ভুত একটা ব্যাপার। সেটা তাকে চাউল দিতেই হবে। চাউল না দিলে সে কান্নাকাটি করে অস্থির অবস্থা তৈরি করে। তাহলে বুঝুন সে চাউল খাবে। তো এখন এরকম আমাদের এই বিষয়গুলো, এই ভেরিয়েশন গুলো অবশ্যই নিতে হবে। তারপরে এখানে আমি আরো কতগুলো বিষয় রেখেছি যে কি হতে পারে? অনেকে বলতে পারে যে এই যে আমি লিখেছি খেলে উপশম হয়। অ্যাকচুয়ালি খেলে উপশম হয় বলতে আমি এটাই বোঝাচ্ছি, উপশমও হতে পারে, বৃদ্ধিও হতে পারে। যেমন হতে পারে কি যে আমার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। আমার তো খুব স্বাদ লাগে। কিন্তু খাইতে পারি না। কেন? খাইলে আমার অত্যন্ত চোখ চুলকায় বা আমার সারা গা ফুলে যায়। তাহলে এই যে একটা বিষয়, আমার ইলিশ মাছ খুব পছন্দ। কিন্তু আমি ওটা খেতে পারি না। তার ভালো লাগে। এখানে কিন্তু দেখবেন তার ভালো লাগা বোধ আছে। কিন্তু তার কিন্তু উপশম হচ্ছে না। এখানে তার কষ্ট বাড়ছে। তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদের এই পছন্দ অপছন্দের মধ্যে কিন্তু এই জিনিসটা আসতে পারে। পছন্দের ভিতরে কিন্তু এটা পছন্দ হলেও এটাতে কিন্তু মানে আমরা নিবো কখন যে এইটা খেলে তার উপশম হয়। সেক্ষেত্রে আমরা এটা পছন্দের মধ্যে আমরা রাখবো। আমি এটাই বোঝাতে চাচ্ছি। এরপরে কি অনেকে আবার বলতে পারে আমার নেশা জাতীয় জিনিস খুব পছন্দ। অনেকে দেখবেন ড্রিংকস করতে পছন্দ করে। এটা তার পছন্দ। সঙ্গত কারণেই আমরা এটা আমলে রাখবো যে আমার এই রোগীটার এই অবস্থা। আচ্ছা এরপরে কি আছে অপছন্দ। অপছন্দের ক্ষেত্রে আমরা ওরকম সুনির্দিষ্ট কিছু খাবার থাকতে পারে যেটা খেলে তার সহ্য হয় না। ঠিক আছে? কিছু পেশেন্ট আছে দুধ সহ্য হয় না। কিছু পেশেন্ট একেবারে মিষ্টি মুখেই দিতে পারে না। ঠিক আছে? এই যে ভেরিয়েশনটা এটা আমাদেরকে নিতে হবে। অনুরূপভাবে অপছন্দের ক্ষেত্রে এইটা পছন্দ অপছন্দ একই রকম। আমরা জাস্ট এটা রাখলাম। এখন এখানে আরেকটা জিনিস একটু আমি বলে যাই। সেটা হচ্ছে যে দেখুন এখানে পাশাপাশি আছে খেলে উপশম, খেলে সহ্য হয় না। সেটা আমি অলরেডি বলেছি। আরেকটা জিনিস আমি এখানে রেখেছি ঠান্ডা অথবা গরম। অনেকে আছে ঠান্ডা খাবার খুব পছন্দ করে। যেমন ফসফরাসের রোগী। তার কারণে দেখা যাচ্ছে যে ফ্রিজে পানি রাখতেই হয়। অথবা ছোট বাচ্চা হলে ফ্রিজে তালা মেরে রাখে। কারণ ওই ফ্রিজে ঠান্ডা পানি থাকে। তো সে হয়তো লুকায়, লুকায় যে ওটা নিয়ে খাচ্ছে। তার বাবা-মা মানে অস্থির তার জন্য। যে তাকে সে তো ঠান্ডা আইসক্রিম তাকে দিতেই হবে। তো এই যে একটা পরিস্থিতি আবার অনেকে আছে ঠান্ডা পছন্দ করে না। লাইকোপেডিয়ামের পেশেন্ট যেমন ধোঁয়া ওঠা গরম তারা পছন্দ করে। সবাই মিলে চা কফি খাচ্ছে। কেউ ঠোঁট দিতে পারছে না তার অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এই যে বিষয়গুলা এটা কিন্তু আপনাকে খুব ওষুধের কাছাকাছি পৌঁছে দিবে। আপনাকে কিন্তু এই জিনিসগুলো নিতে হবে। এরপরে কি রয়েছে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। স্যার এই সূত্রে বলেছেন বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। যেটা কিন্তু আমরা অলরেডি লোকেশন যখন আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে সেখানে এই জিনিসটা এসছে। এটা আমরা এখন আলোচনা করলাম না। মানসিক অবস্থা বা লক্ষণ। এখানে তার আবেগ বা দয়া মায়া, হিংসা, ঘৃণা, ভয়, ভয় কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। বা এখানে আরো অনেক কিছু আসতে পারে। দেখুন মানে এখানে সব তো আর আনা সম্ভব না। যেমন মানুষের স্বপ্ন থাকতে পারে। স্বপ্নের মাধ্যমে তো আমরা ওষুধ নির্বাচন করি। স্বপ্ন দিয়েও কিন্তু অনেক কিছু নির্দেশ করে দেয়। তাহলে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদেরকে নিতে হবে। এরপরে কি থাকে? ঘাম আছে। একেকটা মানুষের ঘাম একরকম হয়। কারো ঘামে দুর্গন্ধ হবে, কারো ঝাঁঝালো গন্ধ হয়। কারো আবার দেখা যাচ্ছে যে আপনার ঘামে দাগ পড়ে, কারো
দাগটা কেমন হয়, অনেকের লবণ পড়ে, অনেকের কি হয় যে হলুদ দাগ পড়ে। তাহলে এই যে প্রত্যেকটা ভেরিয়েশন, এটা আমাদেরকে কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে। তো এখন আসুন আমরা পরবর্তীতে আগাই। আচ্ছা, আমি এই স্লাইডের কথা বলার আগে আমি আপনাদের সাথে একটু জানতে চাচ্ছি, আপনারা যারা সংযুক্ত আছেন, আমার আলোচনাটা কিন্তু মোটামুটি শেষ। আজকের যে আমার আলোচনা ছিল সেই আলোচনাটা এখন শেষ। এখন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি আপনাদেরকে অফার করছি যে আপনারা এই মুহূর্তে আমাকে প্রশ্ন করতে পারেন। এই আমার আলোচিত বিষয়গুলোর মধ্যে যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে, আপনারা কাইন্ডলি প্রশ্ন করুন। স্যার এই যে আপনি অর্গানন কোন অর্গানন থেকে এটা পড়ালেন স্যার? আচ্ছা, অর্গানন আমি যে ইংলিশ পার্টটা দেখছেন এটা নিয়েছি বরিক স্যারের অনুদিত, ৬ষ্ঠ সংস্করণের বরিক স্যারের অনুদিত যে ইংলিশ ভার্সনটা রয়েছে আমি সেটা নিয়েছি এখান থেকে ইংলিশটা। আর বাংলা যে অর্গাননটা নিয়েছি এটা নিয়েছি হরিমোহন চৌধুরী স্যারের যে অর্গানন বই সেটা। এখানে আমি প্রথম দিন ক্লাসে দেখিয়েছিলাম যে এছাড়াও আমাদের বাজারে প্রচলিত অনেক অর্গানন বই রয়েছে, যেমন আবু হোসেন সরকার স্যার, ডাক্তার জি দীর্ঘাঙ্গী স্যার, ত্রিগুণনাথ বন্দ্যোপাধ্যায় স্যার, এনাদের প্রত্যেকের অর্গানন গুলোই ভালো। আপনারা যে কোনোটাই আপনারা অনুসরণ করতে পারেন। আমি এখানে রেখেছি এই আপনার এই দুইটা আমি মূলত রাখছি সামনে, কারণ আমি বরিক স্যারের এটা সবসময় ফলো করি। যেহেতু আমরা বাঙালি, বুঝতে হয় বাংলায়, সেই ক্ষেত্রে আমি হরিমোহন স্যার বা ডাক্তার জি দীর্ঘাঙ্গী দুইটা আমার সাথে সবসময় থাকে। তো আমি এখানে হরিমোহন স্যারের ব্যাখ্যাটা আমার কাছে খুব সুন্দর মনে হয়, এজন্য আমি ওটা এখানে রেখেছি। আপনারা যেকোনোটা ফলো করতে পারেন বা যেকোনো অর্গানন পড়তে গিয়ে কোথাও কোনো অসুবিধা হলে আমার রিলেভেন্ট যতটুকু আছে এর ভিতরে যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। বই পড়া নিয়ে বা বইয়ের বিষয় নিয়ে আমার ভেতরে কোনো ইয়ে নাই, কোনো রেস্ট্রিকশন নেই। আপনারা যেকোনো জায়গা থেকে পড়তে পারেন, যেকোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি জাস্ট এই স্লাইডটা আলোচনা করেই শেষ করব। অনেকটা রাত হয়ে গেছে। আচ্ছা, গত এই স্লাইডটা রাখা হয়েছিল তাদের জন্য যারা গত সপ্তাহে ছিলেন। গত সপ্তাহে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন যে, "স্যার, আমাদের হ্যানিম্যান স্যারের যে পূর্ণ নাম ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, এইটার অর্থটা কি?" তো এই প্রশ্নটা আমার জন্যও নতুন ছিল। এইজন্য আমি বলেছি যে আমাদের সেশনটা হবে মানে ইনফরমেশন শেয়ারিং। আমার কাছে এই যে ইনফরমেশন গুলো ছিল সেটা আপনাদের জন্য আমি শেয়ার করলাম। আবার আপনাদের কাছ থেকে এই যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আমার ভেতরে কখনো আসে নাই। এজন্য আমি তাকে ধন্যবাদও দিয়েছি। উনি যদি আজকে সংযুক্ত থাকেন, উনাকেই বলছি যে দেখুন, আপনার উপলক্ষে আজকে অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আমি যেটা করেছি যে অ্যাকচুয়ালি স্যারের যে নামের, প্রত্যেকের নামের তো একটা অর্থ থাকে। সেটা বের করার চেষ্টা করতে গিয়ে যে তথ্যটুকু পেয়েছি সেটা আমি এখানে খুব সংক্ষেপে রেখেছি। অ্যাকচুয়ালি আমি যখন Google এ সার্চ দিয়েছি, স্যারের নামটা লিখে সরাসরি উনার লাস্টে যেটা দেওয়া আছে সেই অংশটাই আসে। মানে ফাউন্ডার অফ হোমিওপ্যাথি। অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক। প্রতিষ্ঠাতা হিসেবেই Google আমাকে সাজেস্ট করতেছে বা ইনফরমেশন আছে। পরে আমি করেছি কি প্রত্যেকটা আলাদা, আলাদা শব্দকে আমি অর্থগুলো নেয়ার চেষ্টা করেছি। সেই হিসেবে ক্রিশ্চিয়ান শব্দটা যদি নেই, এটার আসলে মূল উৎপত্তি ল্যাটিন থেকে, ওটা ক্রিস্টাস থেকে আ ক্রিস্টিনাস, তারপরে এসছে ক্রিশ্চিয়ান। তো এটা হচ্ছে লেট মিডল ইংলিশ আরকি। তো এটার অর্থ যেটা দাঁড়াচ্ছে যে মানে খ্রিস্টান ধর্ম অবলম্বী এরকম কিছু একটা। আমি দেখুন নিচেতে ব্লু কালার যেটা দেখছেন এটা কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিছি। মানে রেফারেন্সটা দিয়েছি। এখানে কোনো কিছুই আমার নিজের কোনো কিছু না। আমি জাস্ট কোথায় পেয়েছি আমি তথ্যসূত্রটাও এখানে মেনশন করে দিয়েছি। যেন এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি না হয়। ফেডরিক শব্দটা যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে বলছে ফেডরিক ইস এ মাসকুলিন গিভেন আ নেম মিনিং পিসফুল রুলার, অর্থাৎ মানে খুব একজন শাসক যিনি মানে খুব শান্তিপূর্ণ শাসক এক কথায়। ফ্রেডরিক শব্দের অর্থটা হচ্ছে এইটা। এটা আপনার এখানে যেটা আরো ব্যাখ্যা করছি, ইট মিনিং আ ডেরিভেট ফ্রম দ্যা জার্মান জার্মানিক ওয়ার্ড, আ এটা এই জার্মান ওয়ার্ড থেকে আরকি এটা এসছে সেটাই আরকি এখানে ব্যাখ্যা করছে। যার তথ্যসূত্রটা এটা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। আপনার ফ্রেডরিক নিয়ে সার্চ দিলে আপনারা নিজেরা ওটা দেখতে পারবেন। স্যামুয়েলটা হচ্ছে সৃষ্টিকর্তারই একটা নাম। সেটা এখানে বলছে যে উম আ স্যামুয়েল মিনস গড হেডার অর নেম অফ গড, অর্থাৎ সৃষ্টিকর্তার একটা নাম। তো এখানেও আমি সেটার রেফারেন্স দিয়ে দিয়েছি। আর হ্যানিম্যান লিখলে মানে পুরো নামটা লিখলে এটা আসে, আর হ্যানিম্যান দিলে তো আর বলাই লাগে না। এখানে খুব স্পেসিফিক ভাবে বলছে যে জার্মান ফিজিশিয়ান, ফাউন্ডার অফ হোমিওপ্যাথি।
তো এটা এই অংশটুকু ছিল শুধুমাত্র ওই স্টুডেন্টের প্রশ্নের সাপেক্ষে আমার এই স্লাইডটা তৈরি করা। তো উনি জানতে চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান নামের টোটাল অর্থটা কি। অ্যাকচুয়ালি সম্পূর্ণ নামের কোনো অর্থ পাওয়া যায়নি, আমি যতটুকু পেয়েছি। যদি আপনারা অনুসন্ধান করেন নতুন কোনো কিছু পান, আপনাদেরকে ওয়েলকাম জানাবো, আপনারা কাইন্ডলি আমাকে সেটা শেয়ার করবেন। তো এই ছিল আমার মোটামুটি আজকের আলোচনা। তো আমরা একেবারে শেষে চলে এসেছি। এখন আমি সর্বশেষ খুব দ্রুত আর কি যাচ্ছি। আজকে আমি যে আলোচনাটা করলাম, এখন আপনাদের অংশ। যেহেতু আপনারা আমাকে যেটুকু কোনো প্রশ্ন কিন্তু করেননি, এখন আপনাদের এই আলোচনার সাপেক্ষে আমি কিছু প্রশ্ন রেখেছি। 5টা প্রশ্ন এখানে আছে, আপনারা চেষ্টা করবেন এখান থেকে উত্তর দেওয়ার জন্য। প্রথমেই বলছি যে আজকে যে প্রশ্ন এখানে যে 5টা আছে টোটাল আলোচনার সাপেক্ষে এখানে রয়েছে। রোগীর কষ্টের বর্ণনা দেওয়ার পর চিকিৎসক কি করবেন? এখানে অপশন এ রয়েছে যে বিশ্রাম নিবেন, বি রয়েছে রোগীকে চলে যেতে বলবেন, রোগী কষ্টগুলো পড়ে শোনাবেন, রোগীকে ওষুধ দিবেন। আপনারা যে কোনো একজন উত্তর দিতে পারেন। রোগীর কষ্ট বর্ণনা দেওয়ার পর চিকিৎসক কি করবেন? কেউ কি আছেন? রোগীর কষ্টগুলো পড়ে শোনাবেন। ভেরি গুড, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, রোগীর কষ্টগুলো পড়ে শোনাবেন, অর্থাৎ অপশন গ। রোগীকে প্রশ্ন করতে হবে যেন হ্যাঁ সূচক উত্তর দিতে পারে, না সূচক উত্তর দিতে পারে, নিশ্চুপ হয়ে যায়, হ্যাঁ অথবা না এর মাধ্যমে উত্তর দিতে না পারে। কোনটা হবে? হ্যাঁ, যেকোনো একটা। ঘ। থ্যাংক ইউ, আপনি মনে সঠিক বলেছেন। আচ্ছা, এরপরে রয়েছে রোগীকে কিভাবে প্রশ্ন করতে হবে। যে রোগী যেন এক কথায় উত্তর দিতে পারে, রোগী যেন ভেবে চিন্তে বিস্তারিত উত্তর দিতে হয়, রোগী যেন চুপ করে থাকে, রোগী যেন বুঝতে না পারে। কোন ভাবে রোগীকে প্রশ্ন করতে হবে? স্যার খ নাম্বার। ভেরি গুড, ইউ আর রাইট। উত্তর হবে খ। চিকিৎসকের পাণ্ডিত্য দেখানো উচিত, মাঝে মাঝে উচিত, সবসময় উচিত, বর্জনীয়। কোনটা হবে? বর্জনীয়। থ্যাংক ইউ। এরপরে রয়েছে সর্বশেষ প্রশ্ন, কষ্টভোগের লক্ষণসমূহ জানার জন্য রোগীকে ড্যাশ প্রশ্ন করতে হবে যেন রোগী ড্যাশ। আক্রমণাত্মক প্রশ্ন করতে হবে যেন রোগী অসহায় বোধ করে, বিরক্তি সহকারে প্রশ্ন করতে হবে যেন রোগী রাগান্বিত হয়ে যায়, আঘাত করে প্রশ্ন করতে হবে যেন কষ্ট পায়, সাধারণভাবে প্রশ্ন করতে হবে যেন বিশেষ বিবরণ দিতে বাধ্য হয়। কোনটা হবে? ঘ নাম্বার। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আবারও দুঃখিত বলবো এই জন্য যে আমি যেহেতু মোবাইল থেকে সংযুক্ত হয়েছিলাম, ফোন আসাতে একটু ইন্টারাপ্ট হয়েছে। তো আপনাদের অনেক